Okay, Besh. So thank you everyone. I'm Arindam Ghosh. I'm an assistant professor in the Department of English, Krishna Chandra College, Hetanpur, Birbhum, and I will try to teach you about L1 or Language 1, which is a compulsory English language for all the general arts students. Okay, but before that, before starting the L1, in today's class, I will introduce you to the syllabus of the general BA general course in general. আমি BA general course এর সিলেবাসের বিষয়ে কয়েকটা কথা তোমাদেরকে বলবো আজকের ক্লাসে, ঠিক আছে? তো অনেকেই কনফিউজ যে কেমন করে BA general course এর কি কি সিলেবাসে কি কি আছে, আমাদের কি কি পড়তে হবে, অনেকেই বুঝতে পারছো না। তো সেটা দিয়ে আমি শুরু করব এবং কয়েকটা নির্দিষ্ট পরামর্শ দেব এই BA জেনারেল কোর্স কেমন করে তোমরা পড়বে সেই বিষয়ে এবং ভবিষ্যতে তোমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে, সেলফ প্রিপারেশনের ক্ষেত্রে কি কি ব্যবস্থা বা মেজার নেবে সেগুলো আমি আজকের ক্লাসে বলার চেষ্টা করব। তোমাদের যদি কোনো জায়গাতে কোনো ধরনের প্রশ্ন থাকে একটু আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবে যে স্যার বুঝতে পারছি না। মনের মধ্যে যে কোনো জায়গায় প্রশ্ন এলে আমাকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবে, ঠিক আছে? আমাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি ভেরি ফ্রেন্ডলি, আমি কারোর সঙ্গে সবার সঙ্গে বন্ধুর মতো মিশি, তোমাদের বড় দাদার মতো। আমার সঙ্গে যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের প্রবলেম হলে আমার সঙ্গে ডিসকাস করবে, কোনো ধরনের সমস্যা নেই। বেশ, আমি তাহলে শুরু করছি আজকের ক্লাস। আগে আমাকে বলো যে আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, ঠিক আছে। আচ্ছা, প্রথমত আমি কয়েকটা টার্মের সঙ্গে তোমাদেরকে ইন্ট্রোডিউস করছি, তোমাদের জেনারেল কোর্সে যে টার্মগুলো তোমাদেরকে পরবর্তীকালে কাজে লাগবে। প্রথমত হচ্ছে CBCS. What is the meaning of this acronym? Acronym means এই কয়েকটা লেটার দিয়ে যখন কোনো একটা ওয়ার্ড ক্রিয়েট করা হয় তাকে অ্যাক্রোনিম বলা হয়। ACRONYM, acronym. CBCS means সবাই জানি চয়েস বেসড। কেউ মাইক্রোফোন অন করে রেখেছো, মাইক্রোফোন অফ করে দেবে বাবা। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এবার এই চয়েস বেসডটা কি? চয়েস বেসড হচ্ছে যখন একজন ছাত্র বা ছাত্রী নিজে নিজে সাবজেক্ট সিলেক্ট করতে পারছে, তাকে বলা হচ্ছে চয়েস। এবার যতই চয়েস বেস কথাটা রাখা হয়েছে সিলেবাসের মধ্যে, কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক কলেজ বা অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটির এত টিচার নেই যে এত সাবজেক্ট পড়াতে পারে, বা এত ক্লাসরুম নেই। এর ফলে এই চয়েসের ব্যাপারটা অনেক সময় অনেক ক্ষেত্রে লিমিটেড করে রেখা দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো আর্টসের ছেলে কোনো সায়েন্সের সাবজেক্ট চুজ করতে পারে সিবিসিএস এ, আবার সায়েন্সের ছাত্র আর্টসের সাবজেক্ট চুজ করতে পারে। কিন্তু সেই জিনিসটা এখানে এত ক্লিয়ারলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে অ্যাটলিস্ট করা সম্ভব হয়। আর ক্রেডিট জিনিসটা কি? ক্রেডিট মানে তোমরা জানো অনেক ক্ষেত্রে ধার দেওয়া হয়, কিন্তু এখানে ক্রেডিট মানে হচ্ছে 1 আওয়ার ক্লাস। একটা 1 ঘন্টার ক্লাসকে বলা হচ্ছে ক্রেডিট। এবার তোমরা বলো যে স্যার তাহলে মানে এটার সঙ্গে পরীক্ষার কি রিলেশন? পরীক্ষার এই জন্যই রিলেশন, তার কারণটা হচ্ছে যে একটা কোর্সের উপরে কটা ক্লাস দেওয়া হবে তার উপরে ডিপেন্ড করছে সেই কোর্সটার ইম্পর্টেন্স বা গুরুত্ব। কারণ সেই তুমি যে নাম্বারটা পাবে, তুমি আসলে কোনো নাম্বার চোখে দেখতে পাবে না। তুমি যেটা দেখতে পাবে সেটা হচ্ছে গ্রেড। এই পরীক্ষাতে গ্রেড থাকে, কোনো নাম্বার চোখে দেখা যায় না। কিভাবে সেটা আমি একদম পরপর বলতে থাকবো। মানে 1 2 3 করে 4 গ্রেড পেলে পাস, আর তারপরে 6 7 8 এরকম গ্রেড রয়েছে। 6 মানে তুমি 61 থেকে 69 এর মধ্যে পাচ্ছ, 7 মানে তুমি 71 থেকে 79 এর মধ্যে পাচ্ছ। এরকম বিভিন্ন গ্রেড রয়েছে। এই গ্রেডিং সিস্টেমটাই তুমি দেখতে পাবে, ওই জন্য চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। কারণ আলটিমেটলি এই গ্রেডকে ক্রেডিট দিয়ে গুণ করে নাম্বার ঠিক করা হবে। তাই এই কোর্সের নাম চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। অনেকটাই জটিল, আমি যখন বলবো আস্তে আস্তে তোমরা বিষয়টা বুঝতে পারবে। এমনকি যখন 2017 সালে এই কোর্স প্রথমবার ইন্ট্রোডিউসড হয়, আমাদের টিচারদেরই বেশ খানিকটা বুঝতে সময় লেগেছিল। ফলে এই জন্যই এই কোর্সের নাম চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, কারণ এটা তুমি নিজের মতো করে সিলেক্ট করতে পারো। এবং ক্রেডিট মানে আলটিমেটলি একটা কোর্সকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে
সেই ক্রেডিটের সঙ্গে গ্রেড পয়েন্ট গুণ করে তোমাদের মার্কস হবে। সেটা কিভাবে হবে না হবে সেটা আমরা পরবর্তীকালে দেখব। তার আগে আমরা দেখে নেব তোমাদেরকে কি কি পড়তে হবে, যেটা একদম বেসিক জিনিস। বেশ, আমি শুরু করছি তোমাদেরকে কি কি পড়তে হবে সেই হিসেবটা দিয়ে। একবার ভালো করে স্ক্রিনের দিকে নজর রাখো। সেমিস্টার 1 এ তোমাকে পড়তে হচ্ছে দুটো ডিসিপ্লিন, ভালো করে মাথায় রাখো। যে কোনো পাস কোর্সের স্টুডেন্টকে দুটো কোর কোর্স নিতে হবে। দুটো কি নিতে হবে? দুটো কোর কোর্স। এবং সেই যে দুটো কোর কোর্স, সেই কোর কোর্সই তাকে 6টা সেমিস্টার জুড়ে পড়ে যেতে হবে। এই 3 বছর জুড়ে এক একটা সেমিস্টার 6 মাসের, তোমাদেরকে দুটো কোর কোর্স কোনো না কোনো সময় পড়ে যেতে হবে। এবার এই দুটো কোর কোর্স কি কি নেব স্যার? কোর কোর্স তুমি জেনারেলি এই সাবজেক্ট গুলো থেকে নিতে পারবে। আগে তুমি এরকম গ্রুপ ছিল, এখন এরকম কোনো গ্রুপ নেই। তুমি ইচ্ছে করলে যে কোনো সেমিস্টারে এই সাবজেক্ট গুলো থেকে সিলেক্ট করতে পারবে। অর্থাৎ দুটো কোর কোর্স তুমি বেঙ্গলি সংস্কৃত নিতে পারো, তুমি হিস্ট্রি বেঙ্গলি নিতে পারো, তুমি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, তুমি ফিলোসফি এডুকেশন নিতে পারো, আবার তুমি জিওগ্রাফি ইকোনমিক্স নিতে পারো। এরকম যে কোনো দুটো তোমাকে সাবজেক্ট বেছে নিতে হবে জেনারেল কোর্সের স্টুডেন্টদের। বলো এতটুকু পরিষ্কার কিনা? Yes, sir. Yes, sir. Yes. Yes, sir. You have to select 2 core courses from these available subjects. কি সাবজেক্ট রয়েছে? বেঙ্গলি, সংস্কৃত, ইকোনমিক্স, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, জিওগ্রাফি। বাংলা, সংস্কৃত, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষা এবং জিওগ্রাফি মানে ভূগোল। এবার একটা এই সিলেকশনের ক্ষেত্রে সবাই একটা জিনিস একটু মাথার মধ্যে ঢুকিয়ে দাও বাবারা বা মারা যারা যারা আছো, সেটা হচ্ছে এরকম করো না যে এখন একটা জিনিস সিলেক্ট করলে তারপরে পরীক্ষার সময় আবার মনে হচ্ছে যে একটু চেঞ্জ করে নেব, ঠিক পাচ্ছি না। এটা করলে যেটা ঘটবে সেটা হচ্ছে যে প্রথমত অফিস বিপদে পড়বে সেই সময় চেঞ্জ করা, দ্বিতীয়ত তুমি যে ক্লাসগুলো করেছো, তোমাকে তো ক্লাস করতে হচ্ছে, সেই তুমি যে ক্লাসগুলো করছো তোমার প্রিপারেশনটা ক্ষতিগ্রস্ত হবে লাস্টে গিয়ে যদি তুমি শেষ মুহূর্তে চেঞ্জ করো। ফলে এখন থেকে দেখে নাও যে জেনারেল কোর্স কোনটা সিলেক্ট করবে। এবার তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে জেনারেল কোর্স সিলেকশনের ক্ষেত্রে স্যার আমরা কি কি মানে জিনিস মাথায় রাখবো। 1 নম্বর যেটা সবথেকে মাথায় রাখো সেটা হচ্ছে ইওর লাভ ফর দ্য সাবজেক্ট। তুমি সেই সাবজেক্টটা ভালোবাসো কি বাসো না, তুমি সেই সাবজেক্টটা পড়তে চাও কি চাও না। যদি তুমি সেই সাবজেক্টে ঘন্টার পর ঘন্টা তোমার পড়তে ভালো লাগে তাহলে প্লিজ সেই সাবজেক্টটাই চুজ করো, কারণ যেটা তুমি পড়তে পারবে সেইটা তোমার সব থেকে ভালো লাগবে। 2 নম্বর খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি বারবার বলি অ্যাভেলেবিলিটি অফ দ্য মেটেরিয়াল। যে সাবজেক্টের উপরে আমি পড়ছি তার উপরে স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল কিনা, প্রশ্ন উত্তর অ্যাভেলেবেল কিনা। অনেকে হয়তো টিউশন টিচার নেয়, সেই টিউশন টিচার প্রপার রিসোর্সেস আমাদেরকে দিতে পারছে কি পারছে না। আমি একেবারে জন্য রেকমেন্ড করি না টিউশন নেওয়ার জন্য, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে অনেকে তো নেয় সেই জন্য। ফলে যেটা বিষয় সেটা হচ্ছে যে এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু তোমরা ফাইনালি সাবজেক্টটা সিলেক্ট করবে, কারণ না হলে পরবর্তীকালে তোমাদের যেটা ঘটবে তোমরা অনেকেই মনে করে যে সাবজেক্টটা নেবো কি নেবো না বা সাবজেক্টটা চেঞ্জ করে দিই। এইটা কেন মাথার মধ্যে পরবর্তীকালে না ঘোরে। তাহলে কি ঘটলো, তাহলে তোমাদেরকে দুটো ডিসিপ্লিন প্রথমেই নিয়ে নিতে হচ্ছে। সেমিস্টার 1 এ তোমরা পড়ছো এই দুটো ডিসিপ্লিন, ডিসিপ্লিন 1, ডিসিপ্লিন 2, তার কোর কোর্স 1 মানে প্রত্যেকটা ডিসিপ্লিনের প্রথম পেপারটা পড়ছো। এটাতে রয়েছে 6টা করে ক্রেডিট, বেসিক্যালি 6টা করে ক্লাস সপ্তাহে, এবং এটাতে পার পেপারে টোটাল মার্কস রয়েছে 75। এবার এক্ষেত্রে আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিই, নাম্বারের ডিভিশনের ব্যাপারটা আরো পরে পরবর্তীকালে আরো ভালো করে আসবো। সেটা হচ্ছে পার পেপার তোমাদের কত নম্বরের পরীক্ষা, পার পেপার তোমাদের কত নম্বরের পরীক্ষা 75, 75 নম্বর পার পেপার মার্কস যে কোনো কোর কোর্সে। এই 75 নম্বরের মধ্যে অনেকগুলো ডিভিশন রয়েছে। 60 নম্বর হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এন্ড সেমিস্টার এক্সামিনেশন মানে কি,
সেমিস্টারের শেষে যে পরীক্ষাটা বাইরের কলেজে গিয়ে দিতে হয়, সাধারণত তোমাদের সিট পড়ে আইদার মহাবিদ্যালয় বা শিউড়ি বিদ্যাসাগর কলেজ অথবা আমি নামটা ভুলে গেলাম, খয়রাশোল কলেজ। এই তিনটে কলেজে জেনারেলি তোমাদের বাইরের পরীক্ষার সিট পড়ে। 60 নম্বরের পরীক্ষা হচ্ছে বাইরের পরীক্ষা, যেটা তোমাকে পরীক্ষার হলে বসে দিতে হবে যদি অফলাইনে এক্সামিনেশন হয়, যেটা এবারে হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের দাদা বা দিদিদের অনেকেরই অনলাইন এক্সামিনেশন হয়েছে। অনলাইন এক্সামিনেশন হলে আমরাই এক্সামিনেশন কন্ডাক্ট করি, সেটা পুরোপুরি অনলাইনে হয়, তোমাদেরকে ইমেল মারফত পাঠাতে হয় উত্তর, সেটা তো কোনো তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু অফলাইন এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিতে আরম্ভ করো, তার কারণ আমরা জানি না যে কলেজের একটা সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসে খুলে যাবার, আর তোমাদের পরীক্ষা হতে পারে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে। তার জন্য এই 60 নম্বরের যে পরীক্ষা সেটা তাহলে তোমাদেরকে বাইরের কলেজে গিয়ে দিতে হবে, ফলে তার জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করো। তাহলে স্যার বাকি 15 নম্বর কোথায় গেল? বাকি 15 নম্বর কলেজ টিচারদের হাতে, আমাদের হাতে। আমরা 10 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট করব। একটা পরীক্ষা হবে সাধারণভাবে ডিসেম্বর মাসে বা জানুয়ারির একেবারে প্রথম দিকে, যে পরীক্ষাটাতে আমরা অ্যাসাইনমেন্ট জমা দিতে বলি। একটা সাদা খাতাতে A4 শিটে প্রজেক্টের মধ্যে, এরকম স্কুলে তোমরা প্রজেক্ট দিয়েছো সেরকম লিখে তোমরা সুন্দর করে নাম টাম লিখে সেই প্রশ্নের উত্তর লিখে জমা দেবে। আর 5 নাম্বার রয়েছে ভেরি ইম্পর্টেন্ট, অ্যাটেন্ডেন্সে। কিসে? অ্যাটেন্ডেন্সে। 5 নম্বরে কত করে অ্যাটেন্ডেন্স, তার নির্দিষ্ট ভাগ রয়েছে, একটু পরেই দেখাবো। ধরা যাক 50 থেকে 60 এর মধ্যে 2 পাবে, 60 থেকে 70 এর মধ্যে 3 পাবে, 70 থেকে 80 মধ্যে পাবে 4, আর 90 এর উপর পেলে 5 5। এরকম একটা নির্দিষ্ট ভাগ রয়েছে, সেটা আমরা একটু পরেই দেখাবার চেষ্টা করব। ফলে এই যে ভাগটা এক্সামিনেশনের 75 নম্বরের, সেটা ক্লিয়ার হলো তো? 60 নম্বর হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন। এবার এই 60 নম্বরের মধ্যে কি কি আছে আমি একটু পরে আসছি। 15 নম্বর হচ্ছে কলেজের হাতে পুরোটা। এই 15 নম্বর নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হয় না, কারণ কলেজ সব সময় আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে মার্কস দেয়। আর 10 নম্বর হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 5 নম্বর হচ্ছে অ্যাটেন্ডেন্স, এই 15 এর মধ্যে। ফলে 75 এর মধ্যে 60 প্লাস 15। বলো এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। ভেরি গুড স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক স্যার। আছে। এইবার আমি বলছি যে এই যে দুটো ডিসিপ্লিন তুমি নিলে, ধরা যাক তুমি একটা, আমি এক্সাম্পল দিয়ে বলছি, একটা নিলে হিস্ট্রি, একটা নিলে বেঙ্গলি BNGLI, এইখানে তোমাকে যে কোর্সটা করতে হবে সেটা হচ্ছে কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর্স, LCC বলা হয়, কম্পালসারি ল্যাঙ্গুয়েজ কোর কোর্স। ল্যাঙ্গুয়েজ কোর কোর্স তোমাদের BA জেনারেল কোর্সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং সেমিস্টার 2 তে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কম্পালসারিলি পড়তে হবেই। এটা কেবলমাত্র যারা BA জেনারেল কোর্স বা BA পাস কোর্সে ভর্তি হচ্ছে তাদের, অনার্সের জন্য নয়। কোনো অনার্সের ছাত্র ছাত্রীকে L1 পড়তে হবে না, কিন্তু সমস্ত পাসের যারা ছাত্রছাত্রী তাদেরকে বাধ্যতামূলকভাবে, বুঝতে পারছো, ম্যান্ডেটরিলি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পরবর্তীকালে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পড়তে হবে। এবং যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে সেটা আমি পড়াবো, সেটা হচ্ছে আমি এবং অন্যান্য স্যারেরাও পড়াবে, মহানন্দ স্যার এবং অন্যান্য স্যারেরা, সেটা হচ্ছে L1। এটা কি বলছে? ল্যাঙ্গুয়েজ 1, এখানেও 75 নাম্বার, একই নাম্বার এবং 6টা ক্রেডিট রয়েছে, একই ক্রেডিট। এছাড়া তোমাদেরকে এই সেমিস্টারে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ, ENVS। ENVS কিসের অন্তর্ভুক্ত আমরা আরো পরে আলোচনা করব, সেটা হচ্ছে AECC। AECC মানে কি? এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স। এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেখানের মধ্যে এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, এটা তোমাকে এই সেমিস্টারই পড়তে হবে। একটু কম ক্রেডিট, 4টে ক্রেডিট, 100 নম্বরের পেপার। তোমরা জিজ্ঞেস করবে তাহলে স্যার এই 100 নম্বরের পেপারটা কিভাবে হবে? এই যে AECC বা ENVS, এই পুরো 100 নম্বরের পেপারটা হবে OMR শিটে। OMR শিট মানে কি? একটা বড় মতো শিট থাকবে, যেটা কম্পিউটার জেনারেলি খাতা থাকে, তোমাকে গোল্লা পাকাতে হবে।
ইউ হ্যাভ টু সার্কেল ইট রাউন্ড যে উত্তরটা ঠিক। এটা পুরোটাই ওএমআর শিটে পরীক্ষা মানেই পুরো পরীক্ষাটা এমসিকিউ পরীক্ষা। এই তিনটে পেপার কিন্তু ডিটেলে পরীক্ষা হবে, একমাত্র এই পেপারটা এমসিকিউ পরীক্ষা হবে। যদি পরীক্ষা হয় অফলাইনে, যদি পরীক্ষা হয় অফলাইনে, আমি পুরোটাই অফলাইন নিয়ে বলছি। অনলাইন পরীক্ষা হলে পুরো দৃশ্যটাই বদলে যাবে, কিভাবে বদলাবে সেটা পরে বলবো। অনলাইন পরীক্ষা হলে পুরোটাই ওই প্রজেক্টের মতো করে কোয়েশ্চেন আসবে, সেটার উত্তর দিতে হবে, দিয়ে নির্দিষ্ট সময় থাকবে 3 ঘন্টা, তার মধ্যে মেলে জমা দিতে হবে। সেটা তো আপাতত যদি অনলাইন হয়, আপাতত আমরা অফলাইনের জন্যই প্রিপারেশন নেব। যদি অনলাইন হয়ে যায় তাহলে খুব ভালো কথা, তাহলে কোনো টেনশন নেই, কারণ আমরা তাহলে ভালো করে পরীক্ষা দিতে পারবো। মানে সেটাতে তো তেমন কোনো অসুবিধা হবেই না কারণ, অন্তত আমাদের কলেজে কারণ হয়নি। ফলে অফলাইন এক্সামিনেশন হলে এই পরীক্ষাটা মানে ইএনভিএস এর পরীক্ষাটা কি হবে, ওএমআর শিটে হবে। তাহলে কি রকম ডিভিশন থাকবে এই ইএনভিএস আমরা পরে দেখবো। 80 প্লাস 20, 80 নম্বরের 80টা প্রশ্ন আসবে, 2 ঘন্টা মাত্র সময় থাকবে, সময় কম কিন্তু 120 মিনিটে 80টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটা মাল্টিপল চয়েস, ইচ ক্যারিং 1 মার্কস, প্রত্যেকটা 1 মার্ক থাকবে। আর এই 20 নাম্বার হচ্ছে প্রজেক্ট। এই এনভিএস এর পুরো জিনিসটা দেখেন স্যার, অর্থাৎ প্রিন্সিপাল স্যার ডক্টর গৌতম চ্যাটার্জি, এনভিএস এর পুরো জিনিসটা দেখেন, তার কাছে এই প্রজেক্টটা জমা দিতে হয়, পরীক্ষার কয়েকদিন আগে জমা দিয়ে দিতে হয়, উনি বলে দেবেন নির্দিষ্ট সময়। ফলে এই 20 নাম্বার হচ্ছে প্রজেক্টে নাম্বার তোলার বিরাট জায়গা হচ্ছে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে এই প্রজেক্ট গুলো। মাথায় রেখো 15তে 15 পাওয়া সম্ভব এই প্রত্যেকটা সাবজেক্ট গুলোতে, 14, 15, 13 অনেকেই পায়, এবং 20তে 20 পাওয়া সম্ভব, 17, 18, 19, এইখানে যতটা সম্ভব নাম্বার তুলে নাও। এবার তোমরা আমাকে প্রশ্ন করবে স্যার তাহলে কততে পাস, 75 এর মধ্যে কততে পাস? 75 এর মধ্যে পাস মার্কস হচ্ছে হিসেব অনুযায়ী 26.5, ধরে রাখো 27 পেতে হবে 75 এর মধ্যে। 75 এর মধ্যে 27 পেলে মোটামুটি 4 গ্রেডে পাস। 4 মানে ইনটু 10 মাইনাস 5, এটা কিভাবে পরে বলবো, মানে মোটামুটি 35% পেতে হবে। তাহলে 27 দাঁড়াচ্ছে 75 এর মধ্যে মোটামুটি। এই 27 মার্কসের মধ্যে তোমরা ধরে দাও কলেজের হাতে একটা বড় মার্কস, সেখানে ভালো নাম্বার তোমরা পাবে, তোমাদেরকে বাকি মার্কসটা মাত্র 60 নম্বরের মধ্যে তুলতে হবে। তাও অনেকে তুলতে পারে না, L1 এ এমন অবস্থা 12-13 পর্যন্ত পায় না 60-এ। অফলাইনে যখন এক্সামিনেশন হতো L1 এ, মাথায় রেখো, আমি ওই জন্যই বারবার আমি বলি L1টা ভালো করে পড়তে, মোটামুটি 800 জনের মধ্যে 200 জন মতো পাস করে, নিয়ার অ্যাবাউট 400 জন মতো ফেল করেছিল। মানে যখন অফলাইনে এক্সামিনেশন হয়েছিল, এত ভালো করে পড়ানো সত্ত্বেও এবং প্রত্যেকটা নোটস দিয়ে দেওয়া সত্ত্বেও, এবং আমি তো ইউটিউবে রেকর্ড গুলো দিয়ে দিই, আগের বছরের রেকর্ড গুলো আমার ইউটিউবে রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ফলে তোমাদেরকে মাথায় রেখো সিরিয়াস, কারণ অনেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা সত্যি, এই ব্যাপারে কোনো মানে রাগঢাক গুড়গুড় করে তো লাভ নেই। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেকেই বুঝতে পারে না, ফাইন, কিন্তু তোমাদেরকে যতটা সম্ভব নিজের এফর্টটা 100% দাও। এটা হতেই পারে যে কোনো বাংলা মিডিয়াম থেকে আসা ছেলেমেয়েরা ইংলিশ বুঝতে পারো না, কিন্তু আমি তোমাকে এটুকু বলতে পারি যে পরবর্তীকালে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে যখন যাবে, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেটা ভোকাবুলারি হোক, সেটা ইডিয়াম হোক, যেটা ফ্রেজাল ভার্ব হতে পারে, কোয়েশ্চেন পড়বে পড়বে পড়বে, কেমন করে নিজের ইংলিশটা ডেভেলপ করবে সেটা নিয়ে আমি আলাদা বলবো, অন্য ক্লাসে বলবো। আপাতত আমি এই সিলেবাসটা নিয়ে বলছি। তাহলে সেমিস্টার 1-এ কি পড়তে হচ্ছে টোটাল? সেমিস্টার 1-এ স্যার দুটো কোর কোর্স পড়তে হচ্ছে, দুটো কোর কোর্স, দুটো ডিসিপ্লিনের। হিস্ট্রি বেঙ্গলি হতে পারে, হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স হতে পারে, বেঙ্গলি সংস্কৃত হতে পারে, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স হতে পারে। থাকবে কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সবাইকে, থাকবে কম্পালসারি ইএনভিএস, কম্পালসারি ইংলিশ পড়ছে ল্যাঙ্গুয়েজ কোর কোর্সের ক্যাটাগরিতে, কম্পালসারি ইএনভিএস পড়ছে এইসিসির ক্যাটাগরিতে, এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সের ক্যাটাগরিতে। টোটাল সেমিস্টার 1-এ থাকবে 325 নাম্বার। টোটাল মানে 22টা ক্লাসের হিসেব আছে। অনলাইনে এতটা ক্লাস হয় না সব সময়, অফলাইনে অবশ্যই হয়, কিন্তু আমরা যতটা সম্ভব পারবো এই ক্লাসগুলো নেব এবং ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করবে। ফলে 325 নম্বরের পরীক্ষা, দুটো কোর কোর্স,
দুটো ডিসিপ্লিন থেকে একটা L1 এবং একটা AECC, বলো সেমিস্টার 1 ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? কি পড়তে হবে? Yes, sir. বেশ, হ্যাঁ স্যার। আমি হ্যাঁ, এরকম স্যার। করে 6টা সেমিস্টারই বলবো যাতে তোমাদের একটা আইডিয়া হয়, তারপরে আমি ফিরবো এই তোমাদের এই পেপারের মধ্যে মার্কসের ডিভিশনটা কি সেটা নিয়ে। আমি সবই বলবো মোটামুটি মোরাললেস, মানে তোমরা একটু মানে আমার সঙ্গে থাকবে এবং শুনবে, কোনো জায়গাতে বুঝতে না পারলে প্রশ্ন করবে, তাহলেই হবে, কোনো অসুবিধা নেই। বেশ, মাথায় রেখো সিবিসিএস এর সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 আইডেন্টিক্যাল টুইন। আইডেন্টিক্যাল টুইন মানে জমজ। সেমিস্টার 3 আর সেমিস্টার 4 আবার জমজ, আবার সেমিস্টার 5 আর সেমিস্টার 6 হয় জমজ। আপাতত মাথার মধ্যে সেমিস্টার 1টাই রাখো, নালে গুলিয়ে যাবে। কিন্তু আমি বলে রাখছি যাতে ভবিষ্যতে তোমাদের সুবিধা হয়, কেমন করে কি কি পড়বে সেটা যাতে মাথার মধ্যে একদম দেখতে পাও যে কি কি পড়তে হবে আমাকে এই গ্রাজুয়েশন কোর্স জুড়ে, তাই আমি পুরোটা বলে রাখছি, ঠিক আছে? বেশ, এবার আসছি সেমিস্টার 2 তে। মানে জেনারেলি সিবিসিএস এ একটা সেমিস্টার কত মাসের হয় বলো একটু দেখি? 6 মাসের 6 মাস। 6 months. থিওরিটিক্যালি 6 মান্থস, মাথায় রেখো। প্র্যাকটিক্যালি 6 মান্থস হয় না বাবারা মারা। প্র্যাকটিক্যালি কত মাসের হয়? 3 মাস। ঢুকোছো কবে? 3 মাস। হ্যাঁ, ঢুকোছো কবে? ঢুকছো এই অক্টোবরে, ছুটি থাকবে বেসিক্যালি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যদি পরীক্ষা হয়। তারপরেও তাই, পরীক্ষা চলবে 1 মাস ধরে, পরীক্ষা দেবে, ফিরবে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, গরমের ছুটি পড়ে যাবে, জুনে আবার পরীক্ষা হবে। তাহলে 3 মাস মতো হাতে পাবে। জেনারেলি একটা সেমিস্টার 3 মাস। এই 3 মাসের মধ্যে সবকিছু রেডি করতে হবে। জেনারেলি ডিসেম্বর এবং জুনে পরীক্ষা হয়। এবারে মানে যেহেতু তোমাদের ক্লাস দেরি করে শুরু হলো এই অফলাইন অনলাইনের চক্করে, তাই জেনারেলি ওই হয়তো তোমাদের সেমিস্টারের পরীক্ষাটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে হবে, একটু পিছিয়ে দেবে, বা ওটা হয়তো জুলাইতে হবে, জুনে না। কিন্তু জেনারেলি 3 মাসের বেশি সময় পাবে না। চলে আসছি সেমিস্টার 2 তে ওই একই দুটো ডিসিপ্লিন করতে হবে, যে দুটো ডিসিপ্লিন অলরেডি সেমিস্টার 1 এ চুজ করে নিয়েছো সেইটাই কিন্তু কন্টিনিউড হবে, তার দ্বিতীয় পেপার পড়তে হবে। অর্থাৎ যদি পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি কেউ নাও, তাহলে এখানেও পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি সেকেন্ড পেপারটা পড়তে হবে। সেমিস্টার 1 এ কি পড়েছো? সেমিস্টার 1 এ পড়েছো কম্পালসারি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেমিস্টার 2 তে পড়বে কম্পালসারি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটার নাম হচ্ছে L21। তাহলে L1 টা ইংলিশ আর L2 টা বেঙ্গলি, মনে থাকবে? L1 ইংলিশ, L2 বেঙ্গলি। সেমিস্টার 1 এ পড়বে ইংলিশ, সেমিস্টার 2 তে পড়বে বেঙ্গলি। আর কি পড়বে? এর সঙ্গে অ্যাড হবে হচ্ছে অর রয়েছে, কমিউনিকেটিভ ইংলিশ, অর দিয়ে MIL মানে হচ্ছে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস, আধুনিক ভারতীয় ভাষা, তার মধ্যে আছে বেঙ্গলি। মানে বেঙ্গলি তোমাকে পড়তে হবে, কমিউনিকেটিভ ইংলিশ অর বেঙ্গলি। অবভিয়াসলি অনেক একটা বড় অংশের লোকজন এক্ষেত্রে বেঙ্গলি নেয়, তার কারণটা হচ্ছে যে অলরেডি L1 পড়ে তারা বুঝতে পারে যে বেঙ্গলি নিয়ে পড়াটাই উচিত। ফলে এইচএসসি 2 টা আবার ওএমআর শিটে পুরোটা পরীক্ষা হবে। পুরো পরীক্ষাটা কিসে হবে? ওএমআর শিটে। এইচএসসি মানেই হচ্ছে ওএমআর এর পরীক্ষা, এটা মাথায় রাখবে। ইএনভিএস এরকম ওএমআর এ, এটা ওএমআর এ, কিন্তু এর নাম্বারটা একটু কমে গেছে, 50 নম্বরের পরীক্ষা হয়। ইএনভিএস টা 100 নম্বরের, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, এটার ক্রেডিটটাও কম 2, কারণ গুরুত্ব কম এই সাবজেক্টের, তাই ক্রেডিটটা কমিয়েছে 2। আর টোটাল কত নম্বরের পরীক্ষা? 50 নম্বরের পরীক্ষা। আর বাকি যে 3টে পেপার মার্কস একই থাকছে, কত? 75, 75, 75। বলো পরিষ্কার কিনা? হ্যাঁ Yes, sir. সেমিস্টার 2 তে দুটো কোর কোর্স পড়তে হচ্ছে দুটো ডিসিপ্লিন থেকে, একটা আবার ল্যাঙ্গুয়েজ কোর কোর্স এলসিসি পড়তে হচ্ছে এবারে বাংলা, আর পড়তে হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ অর বেঙ্গলি। টোটাল মার্কস 275, স্যার 325 ছিল, আইডেন্টিক্যাল টুইন হলে 275 কি করে হলো? তার কারণটা হচ্ছে এই যে 50, এখানে ইএনভিএস আগে 100 ছিল, এটা কমে গেল, তাই 275 নম্বরের পরীক্ষা, আগেরটা হচ্ছে 325 নম্বরের পরীক্ষা। এটাতে 20 ক্লাসেস ক্রেডিট থাকছে, টোটাল 275 নম্বরের পরীক্ষা।
এবার আমরা আস্তে আস্তে ডিফিকাল্টির জায়গায় যাচ্ছি। মাথায় রেখো সিবিসিএস এ যত সেমিস্টার এগোবে ডিফিকাল্টি লেভেল তত বাড়বে, সিঁড়ি দিয়ে উঠছো ডিফিকাল্টি লেভেল বাড়ছে 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 বাড়ছে। আমি আগে একটা সময় বলতাম যে অনার্স কোর্স ইজ ভেরি ডিফিকাল্ট জেনারেল কোর্সের থেকে, এখন বলি না, এখন জেনারেল কোর্স ইজ ইকুয়ালি ডিফিকাল্ট অ্যাজ অনার্স। কারণ আগে জেনারেল কোর্সে এই ল্যাঙ্গুয়েজ কোর কোর্সগুলো ছিল না, ইংরেজি বাংলা দুটো করে পেপার ছিল না, আজকাল থাকছে। এর ফলে অনেকেই কিন্তু এই পেপারগুলোতে বিরাট অংশের লোকজন ঠিক মতো করতে পারছে না। এখানে হলে অনলাইনে পরীক্ষা হলে তো অনেক সুবিধা, সবাই পাস করে যাচ্ছে, কিন্তু অফলাইনে পরীক্ষা যখনই হচ্ছে, অন্য জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে, তখন কিন্তু মানে অনেকেই ঠিক মতো পরীক্ষাটা দিতে পারছে না, ফলে অকৃত কার্যের সংখ্যা বাড়ছে। আমি সিবিসিএস এর অনেকগুলো রেগুলেশন আছে সেগুলো একটু ভালো করে বলবো। তার আগে আমি সেমিস্টার 3 কি কি জিনিস পড়তে হবে আবার বলছি। এবার বলছি সেমিস্টার 3 আমার ক্লাস যদি ভালো করে ফলো করো, সিবিসিএস এ কি কি পড়তে হবে সেটা তোমাদের মানে আর ভুল হওয়ার কথা নয়। বেশ, এবার আসছি সেমিস্টার 3 তে কি পড়তে হবে। ডিসিপ্লিন 1 ডিসিপ্লিন 2 আবার 3 নম্বর পেপার, অর্থাৎ যদি ফিলোসফি এবং পলিটিক্যাল সায়েন্স নাও বা বাংলা এবং সংস্কৃত নাও, যেটা নিয়েছো অলরেডি সেমিস্টার 1 এ, মাথায় রেখো যদি বলছি বারবার, যখন এই সাবজেক্ট দুটো চুজ করবে এটা কিন্তু সারা জীবনের জন্য চুজ করছো, পুরো অনার্স পুরো এই গ্র্যাজুয়েশন কোর্সটার জন্য চুজ করছো। ফলে প্রথমবার একবার ভুল চুজ করলে তারপরে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ফলে ডিসাইড করে নাও কি করবে খুব ভালো করে। যারা যারা ভাবছো জিওগ্রাফি বা ইকোনমিক্স নেবে তাদেরকে বলে দিই, ডিফিকাল্ট সাবজেক্ট ম্যাথমেটিক্স রয়েছে, ম্যাথমেটিক্সে স্ট্রং না হলে জিওগ্রাফি বা ইকোনমিক্স নিয়ে তেমন কোনো লাভ নেই, যদি না পরবর্তীকালে ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এ কাজে লাগাতে না চাও। তাহলে যদি মনে করো যে ইকোনমিক্সে স্যার এখন সাবজেক্ট চেঞ্জ করা হবে, কি বলছো? এখনো সাবজেক্ট চেঞ্জ করা হবে? এখনো সাবজেক্ট চেঞ্জ করা হবে কিনা একবার অফিসে জিজ্ঞেস করো, মনে হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করা যাবে, এখনো যাবে, কিন্তু আরেকটু দেরি হয়ে গেলে আর যাবে না, এখনো যাবে হয়তো। একবার যা অফিসে গিয়ে কথা বলে না, উজ্জ্বল বাবু সম্মতি বিষয়টা দেখেন, উজ্জ্বল বাবু প্রণয় বাবু, ঠিক আছে? আমি একটু প্রত্যেককে সতর্ক করেছি কারণ এই অভিজ্ঞতা আমার পূর্ব অভিজ্ঞতা আগে আছে। ইকোনমিক্স জিওগ্রাফিতে অনেকে কিন্তু সাবজেক্ট সিলেক্ট করে এবং এখানে কিন্তু একটা বড় অংশের লোকজন ফেল করে যায়। আমি এরকম বহু লোকজনকে জানি যে ইকোনমিক্স এবং জিওগ্রাফি চুজ করেছে, অফলাইনে পরীক্ষা হয়েছে, 90 থেকে 95% লোকজন পাস করতে পারেনি। ফলে সাবজেক্ট সিলেকশন আগে, এবং মাথায় রেখো যে ইকোনমিক্স এন্ড জিওগ্রাফি আর বোথ ম্যাথমেটিক্স বেসড সাবজেক্ট। তুমি যদি বিএ জেনারেল কোর্স হয়, এখানে সবাই বিএ জেনারেল কোর্স, বিএসসি তে কেউ নেই, বিএসসির জন্য L1 নেই, যদি বিএ তুমি জেনারেল কোর্স হও তাহলে কিন্তু তোমার ইকোনমিক্স বা জিওগ্রাফি নিয়ে বিরাট কোনো লাভ নেই, কারণ তুমি পরবর্তীকালে এইটা নিয়ে ভবিষ্যতে এগোতে পারবে না, কারণ তোমার ম্যাথমেটিক্স লাগবে, তুমি এটা নিয়ে পরবর্তীকালে মাস্টার ডিগ্রি বা অন্য কোনো জায়গায় যেতে পারবে না। ফলে এইটা একটু মাথায় রেখো, ইকোনমিক্স এবং জিওগ্রাফির ক্ষেত্রে এমন সাবজেক্ট নিয়েও যে সাবজেক্টটা তোমরা নিজেরা ডাইজেস্ট করতে পারবে, নিজেরা হজম করতে পারবে। সো এখানে আবার তৃতীয় পেপার পড়তে হবে ডিসিপ্লিন 1 এবং ডিসিপ্লিন 2 এর পরে পড়তে হবে L1 2। আমার সঙ্গে তোমাদের আবার দেখা হবে এর পরে, সেমিস্টার 2 তে দেখা হবে না, সেমিস্টার 3 তে দেখা হবে। তৃতীয় সেমিস্টারে L1 2 বা ল্যাঙ্গুয়েজ কোর কোর্স নিয়ে দেখা হবে, আবার ইংরেজির আবার পেপার রিপিট হবে। এইটা আরো ডিফিকাল্ট L1 2 টা, L1 1 এর থেকে। এছাড়া যে জিনিসটা প্রথমবারের জন্য ইন্ট্রোডিউসড হবে তার নাম হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল মানে দক্ষতা, কোনো একটা সাবজেক্টে আমার কতটা দক্ষতা রয়েছে প্র্যাকটিক্যালি, যদিও প্র্যাকটিক্যাল থাকছে না, কিন্তু সেই সাবজেক্টের কোনো একটা প্র্যাকটিক্যাল বিষয়ে। আমি এক্সাম্পল দিচ্ছি, ধরা যাক ইংরেজির ক্ষেত্রে রয়েছে ফিল্ম স্টাডিজ, মানে যদি তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে তুমি এই ডিসিপ্লিন 1 বা ডিসিপ্লিন 2 তে জেনারিক ইলেক্টিভ হিসেবে, মানে এখানে জেনারেল হিসেবে ইংলিশ নাও, মানে কোর কোর্সে ইংলিশ নাও, তাহলে তোমাকে এই এসএসসি তে ফিল্ম স্টাডিজ করতে হবে। আমি সবাইকে একটু বলে দিতে চাই, কোর কোর্সের জি তে ইংলিশ নেওয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওই ইকোনমিক্স এবং জিওগ্রাফির মতোই খুবই কম অংশের মানুষজন পাস করে, কারণ কোয়েশ্চেন তো ডিফিকাল্ট হয় না, কিন্তু অনেক ছাত্রছাত্রী ঠিকমতো লিখতে পারে না, ফলে একটা বড় অংশের লোকজন ডিসকোয়ালিফাই করে জি তে, এই জেনারিক ইলেক্টিভ কোর্সে।
ফলে জেনারিক ইলেকটিভ কোর্স মানে 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 এই কোর কোর্স বেসিক্যালি যেটা, সেটা মানে তোমাদের ক্ষেত্রে জি নয়, যারা অনার্স স্টুডেন্ট তাদের ক্ষেত্রে জি হবে, তোমাদের ক্ষেত্রে কোর কোর্স। এই কোর কোর্সটা তখনই নেবে যে কোর কোর্সটা তুমি কন্টিনিউ করতে পারবে নিজের মনের মতো। মানে খুব ভালো লাগছে, খুব মানে ভারী সাবজেক্ট নিয়ে নিলাম, নিজে ক্যারি করতে পারলাম না, কোনো মূল্য নেই কিন্তু, কারণ আলটিমেটলি মার্কস ম্যাটার করে যায়। কত নাম্বার পেলে শেষ অব্দি, তোমাদের টোটাল 1700 নম্বরের পরীক্ষা, তার মধ্যে ফলে কত গ্রেড পেলে এটা কিন্তু ম্যাটার করে যায়। ফলে এমন সাবজেক্ট চুজ করবে যে সাবজেক্ট নিয়ে তুমি ঠিকমতো কন্টিনিউ করতে পারবে। কয়েকদিন ছেলে মেয়ে এসছে, এবার অ্যাড করে নি, যে সাবজেক্ট নিয়ে তুমি কন্টিনিউ করতে পারবে। ফলে এখানে তুমি আবার এই দুটো ডিসিপ্লিন হবে, আর কোর কোর্স থাকবে। এছাড়া থাকবে এসিসি। এসিসি 50 নম্বরের এসএসসির পরীক্ষা কলেজের মধ্যে হয়। এসএসসি পরীক্ষা উইদিন দ্য কলেজ হয়, কিন্তু কোয়েশ্চেন করে ইউনিভার্সিটি, খাতা অনেক সময় কলেজে দেখে। এটা হচ্ছে 50 মার্কস এর এক্সামিনেশন এসিসি। মনে থাকবে, এসএসসি হচ্ছে ধরা যাক এই ডিসিপ্লিন যে দুটো নিয়েছো, সেই ডিসিপ্লিনের যে কোনো একটা ডিসিপ্লিন থেকে এসিসি চুজ করতে পারবে। অর্থাৎ ধরা যাক তুমি এখানে পলিটিক্যাল সায়েন্স আর এখানে কি নিয়েছো, ফিলোসফি। এবার ধরা যাক তুমি এবারে মানে সেমিস্টার 3 তে তুমি পলিটিক্যাল সায়েন্সটা এসএসসি তে পড়তে চাও, মানে তোমাকে এটা সিলেক্ট করতে হবে, তুমি সিলেক্ট করবে। তুমি যদি এসএসসি তে পলিটিক্যাল সায়েন্স চুজ করো, মাথায় রেখো সেমিস্টার 3 তে যে এসএসসি সাবজেক্ট চুজ করবে, সেমিস্টার 4 এও সেই একই এসএসসি সাবজেক্টের দ্বিতীয় পেপারটা পড়তে হবে। মানে যে এই দুটো যে ডিসিপ্লিন, এই দুটো ডিসিপ্লিন থেকে যে কোনো একটা তুমি চুজ করতে পারবে এসএসসি তে, যেটা চুজ করবে সেটা পরের সেমিস্টারে পড়তে হবে। আবার আরেকটা যেটা বাকি থাকবে সেটা তারপরের দুটো সেমিস্টারে হবে, সেমিস্টার 5 আর সেমিস্টার 6 এ হবে। ফলে সেমিস্টার 3 তে পড়তে হচ্ছে দুটো ডিসিপ্লিন, যে দুটো নিয়েছো মাদার ডিসিপ্লিন, এটাকে বলে মাদার ডিসিপ্লিন। এটা তুমি চেঞ্জ করতে আর পারবে না, তো সেমিস্টার 3 তে তো পারবেই না, এই সেমিস্টার 1 এ এখনই পারবে। আর ফর্ম ফিল আপের আগে মানে তাড়াহুড়ো করে চেঞ্জ করতে গেলে নানা সমস্যা হবে। এখনই চেঞ্জ করে নাও, যদি চেঞ্জ করতে চাও পরে আর চেঞ্জ করতে পারবে না। এই মাদার ডিসিপ্লিন। এর পরে পড়তে হচ্ছে, আমি বললাম ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আবার রিপিট করবে থার্ড সেমিস্টারে। আর পড়তে হচ্ছে এই দুটো মাদার ডিসিপ্লিনের যে কোনো একটা ডিসিপ্লিনের মধ্যে এসিসি। এটা রয়েছে 50 নাম্বার। এই 50 এর মধ্যে 40 এর এন্ড সেমিস্টার এক্সামিনেশন হয়, আর 10 নম্বরের পরীক্ষা হয় ইন্টারনাল অ্যাসেসমেন্ট কলেজের মধ্যেই। এখানে বেশ ভালো নাম্বার ওঠে, এটা নাম্বার তোলার জায়গা, কিন্তু হলে কি হবে, ক্রেডিট কম, মানে নাম্বার একটু কমে যায়। যত বেশি নাম্বারই তোলো না কেন, কারণ ক্রেডিট দিয়ে গুণ হবে, সেটা পরে দেখাবো। তাহলে সেমিস্টার 3 তে 275 নাম্বারের পরীক্ষা, 20 ক্রেডিট, দুটো সিসি, একটা L1 পেপার, একটা এসিসি। এসিসি চুজ করবে এই কোর ডিসিপ্লিনের যে কোনো একটা থেকে। বলো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। খুব ভালো, ক্লাসও তোমাদের ভালো, তোমরা মন দিয়ে শুনছো, আমার খুব ভালো লাগছে। একটু মন দিয়ে শুনবে, তাহলে আমিও পুরো জিনিসটা খুব সহজে বোঝাতে পারবো। ঠিক আছে, ভেরি গুড। চলো এবার সেমিস্টার 4 এ চলে এসেছি। সেমিস্টার 4 এ কি হবে, একই জিনিস বলেছি, আইডেন্টিক্যাল টুইন, যমজ ভাই বোন। সেমিস্টার 1, সেমিস্টার 2, 3, 4, 5, 6 আবার রিপিট করবে। ওই মাদার ডিসিপ্লিন দুটো পড়তে হবে। এবার 4 নম্বর পেপার আবার এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা যেটা সেকেন্ড সেমিস্টারে পড়েছো, রিপিট করবে L2 2। এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় জিনিস, সেম 75 নম্বরের পেপার। আর আগের সেমিস্টারে যে সাবজেক্টটা এসএসসি 1 এ পড়েছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে চুজ করেছো তুমি এসএসসি 1 এ, সেটাই তোমাকে এই সেমিস্টার 4 এ এসএসসি 2 হিসেবে পড়তে হবে। তুমি কিন্তু আর ফিলোসফি নিতে পারবে না, ফিলোসফি এবার পরে গিয়ে নিতে হবে। পলিটিক্যাল সায়েন্স এটা চুজ করে নিয়েছো সেমিস্টার 3 তে, সেমিস্টার 4 এ গিয়েও এই পলিটিক্যাল সায়েন্সে নিতে হবে। এবার এখানে একটা ট্রিক আছে, ট্রিকটা কি বুঝিয়ে দিচ্ছি। একটু ভালো করে দাদা দিদিদের কাছে বা স্যারেদের কাছে বা নিজেরা একটু জিজ্ঞেস করে নেবে, স্যার কোন পেপারটা সহজ। এরকম হতে পারে যে এসএসসির পলিটিক্যাল সায়েন্সের যে
থার্ড সেমিস্টারের পেপার সেটা একটু শক্ত বা সহজ, তাহলে সেইটাই নিয়ে পড়বে এই দুটো সাবজেক্টের মধ্যে। আবার হতে পারে যে ফিফথ সেমিস্টারে গিয়ে এসিসির ফিলোসফি পেপারটা সহজ হয়ে গেছে, ফলে তুমি তাহলে কি করবে, থার্ড আর ফোর্থ সেমিস্টারে আমি আগে পলিটিক্যাল সায়েন্স ফিলোসফিটা পড়ে নিলাম, পলিটিক্যাল সায়েন্সে পড়ে নিলাম, আর ফিলোসফিটা পরে গিয়ে পড়লাম। যে সেমিস্টারে যে এসিসিটা সহজ সেটা চুজ করবে, বুঝতে পেরেছো? যে পেপারটা সহজ, কারণ তোমাকে পেপার পড়তে হচ্ছে, তোমাকে তো এসির এই থার্ড সেমিস্টারের জন্য এসির যে পেপারটা পলিটিক্যাল সায়েন্সের সেটা পড়তে হচ্ছে, আবার থার্ড সেমিস্টারে ফিলোসফির পেপার আছে, তুমি সেটা পড়ছো না, তো তুমি তো ফিলোসফিটা নিচ্ছ আবার ফিফথ সেমিস্টারে গিয়ে, ফলে যেটা সহজ সেটা সিলেক্ট করবে, কিন্তু যেটা সিলেক্ট করবে সেমিস্টার 3 তে সেটাই কি রিপিট করবে সেমিস্টার 4 এ। তাহলে সেমিস্টার 4 এ কি পড়তে হচ্ছে, দুটো কোর কোর্স পড়তে হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কোর কোর্স আরো একটা বাংলা, আর পড়তে হচ্ছে থার্ড সেমিস্টারে পড়ে আসা এসিসির দ্বিতীয় পেপার 50 নম্বরের পেপার, এই তিনটে পেপার 75 নম্বরের, এই তিনটে পেপারের মধ্যে 60 নম্বর পরীক্ষা হবে, বাইরে এন্ড সেমিস্টার এক্সামিনেশন 15 নম্বর, ভেতরে সেম রেগুলেশন, এই 50 নম্বরের 10 প্লাস 40 পুরোটাই ভিতরে হয়। এইটা ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার আগে, মানে জাস্ট ইউনিভার্সিটি পরীক্ষা যখন রুটিন আসে তার আগে কলেজে জাস্ট হয়ে যায়, হয়ে গিয়ে তোমরা বাইরের কলেজে পরীক্ষা দিতে চলে যাও। 40 প্লাস 10 এসিসি নাম্বার তোলার জায়গা, 275 নম্বরের পরীক্ষা, 20টা ক্রেডিট, পরিষ্কার কিনা? Yes, sir. Yes, sir. ভেরি গুড। এতদিন যে ডিসিপ্লিন 1 ডিসিপ্লিন 2 বলে আসছিলাম এবং তার কোর কোর্স গুলো পড়ে আসছিলে, কটা কোর কোর্স পড়লে 4টে সেমিস্টারে? 8টা পেপার পড়লে, তাই তো? 4 দুগুণে 8, 8টা পেপারের কোর কোর্স পড়ে তুমি একদম রেডি হয়ে গেছো, সাবজেক্ট মোটামুটি জেনে গেছো। সেমিস্টার 5 এ গিয়ে সেই সাবজেক্টের আর কোনো কোর কোর্স থাকছে না, পাল্টে গিয়ে হয়ে যাচ্ছে ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, ডিসিপ্লিন স্পেসিফিক কোর্স, ডিএসসি বলা হয়, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ। এটা কোন দুটো সাবজেক্টের হবে স্যার? যে দুটো সাবজেক্ট অলরেডি চুজ করেছো, মানে যেটা মাদার সাবজেক্ট চুজ করেছো, তাহলে পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি, তারই ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ তোমরা চুজ করছো, জফি। কিন্তু এটা কোর কোর্স নয়, এটার নাম হচ্ছে ডিএসসি, ডিএসসি 1 এ, ডিএসসি 2 এ। বুঝতে পারছো? পরিষ্কার? দাঁড়াও, কয়েকজন আসছে, একটু অ্যাড করে নি। ফলে ফিফথ সেমিস্টারে গিয়ে তোমাদেরকে পড়তে হচ্ছে দুটো ডিএসসি। তাহলে ডিএসসির কনসেপ্টটা ফিফথ সেমিস্টারে প্রথমে গিয়ে ইন্ট্রোডিউস হচ্ছে, ডিএসসির কনসেপ্টটা, তাই তো? এর আগে ছিল না। ডিএসসি কোন দুটো পড়তে হচ্ছে? যে দুটো কোর কোর্সে পড়তে হয়েছে সেই সাবজেক্টই কন্টিনিউ করছে ডিএসসি তে। এবার আবার একটা নতুন টার্ম ইন্ট্রোডিউসড হচ্ছে, যেটার নাম হচ্ছে জেনারিক ইলেকটিভ, জিই। তোমায় কি জিই পড়তে হচ্ছে? জিইটা খুব মাথায় ভালো করে রাখবে, আদার দেন ডিসিপ্লিন 1 2, মানে যে ডিসিপ্লিন তুমি নিয়ে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি বা বাংলার হিস্ট্রি, সেইটা কিন্তু আর চুজ করতে পারবে না, সেটা বাদে কোনো একটা সাবজেক্ট জি চুজ করতে হবে। আর কি চুজ করতে পারবে না? বেঙ্গলি আর ইংলিশ। মানে ধরা যাক কোনো একজন ছেলে পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি নিয়ে পড়েছে কোর কোর্সে, মাদার ডিসিপ্লিন, সে কিন্তু পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি জেনারিক ইলেকটিভে চুজ করতে পারবে না। আর কি নিয়ে পড়েছে সে? সে তো ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে ইংলিশ পড়েছে, এলসিসি তো। আর কি পড়েছে? বেঙ্গলি পড়েছে। এতক্ষণ যেগুলো বললাম, সেই বেঙ্গলি, ইংলিশ, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স বাদে কোনো একটা ডিসিপ্লিন চুজ করতে হবে। তাহলে ফিফথ সেমিস্টারে কি জি চুজ করবে সেটা এখন থেকে ভেবে দেখো মনে মনে। জেনারিক ইলেকটিভের মাত্র 2টি পেপার রয়েছে, সেমিস্টার 5 আর সেমিস্টার 6 এ। তাহলে আদার দেন এই দুটো সাবজেক্ট, তোমার থার্ড সাবজেক্ট যেটা তোমাকে সেমিস্টার 5 এ কি চুজ করতে হবে, সেটা ইংরেজি, বাংলা, আর তোমাদের যে দুটো এখনকার সাবজেক্ট, এই দুটো বাদে কি হতে পারে সেই চিন্তা ভাবনাটা। সেমিস্টার 6 এ যে আমাদের সাবজেক্ট আবার চেঞ্জ হয়ে যায়। সেমিস্টার 6 এ কি সাবজেক্ট চেঞ্জ হয় না? এটাই তো বলছি যে সেমিস্টার আমি এই একই জিনিস পড়তে হবে। এই যে জেনারিক ইলেকটিভটা
এর সেকেন্ড পেপারটা আবার সেমিস্টার 6 এ গিয়ে পড়তে হবে। ভালো করে বোঝো, সেমিস্টার এখনো অবধি কি পড়ছো? এখনো অবধি সেমিস্টার 1 এ দুটো কোর্স পড়ে নিয়েছো, এই দুটো কোর্স চলছে, এটা তো আর শেষ হচ্ছে না, এটা আবার চলছে সেমিস্টার 2 তে, সেমিস্টার 3 তে চলছে, আমি ধরে দিচ্ছি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স, আবার ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স, সেমিস্টার 5 এও তো ফিলোসফি পলিটিক্যাল সায়েন্সই পড়তে হচ্ছে ডিএসসি তে। এটা খালি নামটা চেঞ্জ হয়েছে ডিএসসি, আসলে কোর কোর্সের মতোই একটা জিনিস, এটা একটা স্পেশাল পেপার, একটু স্পেশালাইজ পেপার। আর এখানে তোমাকে চুজ করতে হচ্ছে এই দুটো সাবজেক্ট বাদে অন্য একটা সাবজেক্টে, এই ইংরেজি বা বাংলা যেটা ছিল তার বদলটা ঢুকছে, এবং এখানে ইংরেজি বা বাংলা এবং এই দুটো সাবজেক্ট বাদে তোমাকে চুজ করতে হবে। অর্থাৎ যদি কেউ পলিটিক্যাল সায়েন্স ফিলোসফি চুজ করে থাকো, তাকে এখানে হিস্ট্রি চুজ করতে হবে, বা যদি কেউ হিস্ট্রি আর বেঙ্গলি চুজ করে থাকো, এখানে সে সংস্কৃত চুজ করতে পারে। বলো পরিষ্কার হচ্ছে কিনা ব্যাপারটা বাবা? হ্যাঁ স্যার। এখন থেকে তৃতীয় সাবজেক্ট হবে সেইটার কথা মাথায় রেখে দুটো সাবজেক্ট চুজ করবে, কারণ 3 নম্বর সাবজেক্টটা তোমার সবথেকে দুর্বলতর সাবজেক্ট হবে, তোমার সবথেকে যেখানে স্ট্রং সাবজেক্ট সেই দুটো সাবজেক্টই দুটো পেপার হবে। কারণ এই দুটো পেপারে তোমাকে 8টা পেপার দিতে হচ্ছে, 4 দুগুণে 8, 8টা না আরো বেশি, মানে ইনফ্যাক্ট 8 এর পরে 9, 10, 11, 12টা পেপার দিতে হচ্ছে, 8টা কোর কোর্সের পেপার, 4টে ডিএসসির পেপার। বুঝতে পেরেছো? এই একই রকম ভাবে সেমিস্টার 4 এ সেমিস্টার 5 এ অলরেডি যে সেমিস্টার 4 এর যে এসএসসি তে পড়েছো, সরি যে সেমিস্টার 3 তে যে এসএসসি তে পড়েছো, সেমিস্টার 4 এ সেটা নিচ্ছ, সেমিস্টার 5 এ গিয়ে তোমায় নতুন এসএসসি নিতে হবে। নতুন এসএসসি কোনটা? তোমরা যে পলিটিক্যাল সায়েন্সের উপরে অলরেডি পড়ে ফেলেছো 3rd আর 4th সেমিস্টারে, এখন তোমাকে 5th আর 6th সেমিস্টারের জন্য ফিলোসফি নিতে হবে, এটাতে ফিলোসফি হবে। আগে যেহেতু পলিটিক্যাল সায়েন্স পড়ে ফেলেছো, তাহলে পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারে এসএসসির সাবজেক্ট এক থাকছে, আর তৃতীয় আর চতুর্থ সেমিস্টারে এসএসসির সাবজেক্ট এক থাকছে। এসএসসিটা কোনটা হবে? এই দুটো সিসির মধ্যে থেকে যে কোনো একটা সাবজেক্ট। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যালো হ্যাঁ স্যার। পরিষ্কার তো? বেশ। স্যার বলছি আমার বাংলাটা পরিষ্কার হয়ে গেল, কারণ ষষ্ঠ সেমিস্টারে আবার সেম জিনিস, যে দুটো মাদার সাবজেক্ট বলেছি ডিএসসি যেটা কোর কোর্সে পড়েছো, আবার কন্টিনিউ হচ্ছে 1B 2B শেষ পেপার, জেনারিক ইলেকটিভের 2 নাম্বার পেপার, যেটা অলরেডি সেমিস্টার 5 এ পড়েছো, যে জেনারিক ইলেকটিভটা তোমাদের 3rd সাবজেক্ট, সেই 3rd সাবজেক্টের সেকেন্ড পেপার চুজ করছো, যেটা হবে আদার দ্যান দ্য মাদার ডিসিপ্লিন অ্যান্ড ইংলিশ আর বেঙ্গলি, যে দুটো মাদার ডিসিপ্লিন, বেঙ্গলি পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি সেটা বাদে, আর বাংলা ইংরেজি বাদে তার দ্বিতীয় পেপারটা জিই, যেটা অলরেডি পড়েছো সেমিস্টার 5 এ, তার দ্বিতীয় পেপার। আর কি পড়ছো? সেমিস্টার 5 এ যে এসএসসিটা পড়েছো, যে এসএসসি 3 যেটা পড়েছো, তার এসএসসি 4টা তুমি পড়ছো সেমিস্টার 6। এখানে থাকছে টোটাল 275 নাম্বার, এটা আবার 50 নাম্বার। আর এখানে তো একই বলেছি 60 প্লাস 15, যে কোনো কোর কোর্স এবং ডিএসসি এর পেপারে 75 করে, যে কোনো এসএসসি এর পেপারে 50 করে, যে কোনো এইসিসি এর পেপারও 50 হয়, কিন্তু একমাত্র ইএনভিএস টা 100। বলো কিছু বলছো? হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞাসা করছিলাম। বলো। বলছি স্যার, সেমিস্টার ধরেন 5 এ ধরেন যে সাবজেক্ট আমার ধরেন ফার্স্ট সেমিস্টারে ধরেন আমরা ইংলিশ আছে আর হিস্ট্রি আছে ইংলিশ আর ফার্স্ট হিস্ট্রি আছে, সেমিস্টারে। বেশ বেশ। এবার ধরেন 5 সেমিস্টার ধরেন আমি ধরেন ফিলোসফি নেবো ভাবছি, পলিটিক্যাল সায়েন্স নেবো, তো নেওয়া যাবে তো তখন? হ্যাঁ নিয়ে যাবে। তুমি ইংলিশ কি নিয়ে ভাবছো? তুমি ইংলিশ মাদার ডিসিপ্লিনে নিয়ে ভাবছো এখানে? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা বেশ, তাহলে কিন্তু মাথায় রেখো, এখানে তোমাকে ইংলিশ পড়তে হবে, আবার তোমায় কিন্তু এই দুটো ইংলিশ পড়তে পড়তে হবে। হবে। হ্যাঁ পড়তে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ, এবং আচ্ছা, ইংলিশ কিন্তু অনেকটাই ডিফিকাল্ট হতে পারে, সেটা মাথায় রেখে কিন্তু এগোবে, ঠিক আছে? কারণ অনেকেই হ্যাঁ হ্যাঁ সেটা মাথায় রেখে এগোবে। হ্যাঁ স্যার 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 বলছিলাম যে আমার বাংলাতে অনার্স আছে, তা বলছি আমার বাংলা অনার্স আছে, তাহলে আমিও কি ওরকম ভাবে করবো নাকি? না, তোমার যদি বাংলায় অনার্স থাকে, তাহলে তোমার এই ক্লাসটা করারই কোনো মানে হয় না, কারণ তোমাকে L1 পড়তে হবে না,
তাহলে মানে তার জন্য মানে আমার একটা অন্য ভিডিও আছে, দিয়ে দেবো তোমাকে। মানে অনার্সের সিলেবাসের স্ট্রাকচারটা আলাদা বাবা, আমি একটু দেখিয়ে দিই যে কষ্ট করে এসছো অনার্সের ক্লাসে। তার ক্ষেত্রে আমি বলে রাখছি, সে কিন্তু মানে দুটো সিসি পড়বে সেমিস্টার ওয়ানে, আর একটা জেনারিক ইলেকটিভ পড়বে। যে জেনারিক ইলেকটিভটা মানে দুটো জেনারিক ইলেকটিভ থেকে পড়তে হবে, যে জেনারিক ইলেকটিভটা আদার দেন বেঙ্গলি থেকে চুজ করতে হবে। তাকে L1 পড়তে হচ্ছে না যারা অনার্সের। দুটো করে সিসি, ঠিক আছে স্যার। এইটা সেমিস্টার 2 তো একই ভাবে হবে। এবার এই যে জেনারিক ইলেকটিভটা যেটা চুজ করবে, তাদেরকে টোটাল 4টে, যারা অনার্সের তাদের 4টে জেনারিক ইলেকটিভ পড়তে হবে দুটো ডিসিপ্লিন থেকে, এবং সেটা ফার্স্ট থেকে ফোর্থ পেপারে ফোর্থ সেমিস্টারের মধ্যে। মানে ফার্স্ট সেমিস্টারে যেটা পড়বে সেকেন্ড সেমিস্টার সেটা পড়বে, আর থার্ড সেমিস্টারে যেটা পড়বে ফোর্থ সেমিস্টারে যেটা পড়বে, ব্যাস। তোমাদের আর জি কিছু নেই, আর বাকি সব পড়বে। বুঝেছো বুঝেছো? পরে বাংলার অনার্সের বা ইংরেজি আর অনার্সের তাদেরকে L1 পড়তে হচ্ছে না, অনার্সের L1 নেই, বারবার বলছি। বলো আর কার কি প্রশ্ন আছে বলো। স্যার বলছি আমি যে সেমিস্টার 1 এ যে দুটো সাবজেক্ট নিয়েছি, পল সায়েন্স আর সংস্কৃত, ওটা যদি আমি চেঞ্জ না করি? হ্যাঁ, কোনো অসুবিধা নেই। তুমি যদি পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত যদি তুমি চেঞ্জ না করো, তাতে কোনো অসুবিধা নেই। তোমাকে পলিটিক্যাল সায়েন্স এবং সংস্কৃত নিয়ে পরপর পড়ে যেতে হবে। তোমার এই যে এতক্ষণ যে ডিসিপ্লিন গুলো দেখালাম, এই দেখা যাক এইখানে তোমাকে তোমাকে এই পলিটিক্যাল সায়েন্স আর সংস্কৃত, পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত সব পড়া পরপর পড়তে হবে। পড়ে গিয়ে ফিফথ সেমিস্টারে তোমাকে পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ইংরেজি, বাংলা বাদে কোনো একটা সাবজেক্ট চুজ করতে হবে। তাহলে দেখ তুমি চুজ করলে হচ্ছে হিস্ট্রি, আমি এক্সাম্পল দিচ্ছি, বা বাংলা, সরি হিস্ট্রি বা এডুকেশন, এরকম চুজ করতে হবে। ঠিক আছে, পরিষ্কার পাপড়ি? হ্যাঁ স্যার। বেশ, বলো আর কি স্যার একটা কথা জিজ্ঞাসা বলো করছিলাম। বলো 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 বলছি স্যার, ইংলিশের সাবজেক্ট বলো আপনি যখন যেটা দিয়েছেন L1 এর জন্য যে বিষয় বইটা দিয়েছেন স্যার, বলছে ওটা ওটা নিবো, ঠিক আছে স্যার। আর একটা যেটা মাস্টার ইংলিশ যেটা হচ্ছে আমার, ওটার জন্য কি সাবজেক্ট নেবো স্যার? মানে কি বই কি নিতে পারো। লেখা এই বইটা আমি বইয়ের ব্যাপারে আসছি। বইয়ের ব্যাপারে বর্ধমান বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে প্রকাশিত বই, ঠিক আছে? এটা খুবই ভালো বই, এটা স্ট্যান্ডার্ড বই, এটা কিনতে পারো। এটা হাতের কাছে রাখো, কারণ এখানে প্রচুর এক্সামিনেশন রিলেটেড প্রশ্নপত্র দেওয়া ইত্যাদি দেওয়া আছে। এবার আমি কি করব, ওটা L1 এর জন্য তোমার কিনতে হবে, L1 এর জন্য স্টাডি মেটেরিয়াল আছে, L1 এর জন্য কিনবে ওটা। হ্যাঁ, L1 এর জন্য এটা কিনলাম। আর মাস্টার ইংলিশ যেটা হচ্ছে আমার, যেটা আমার ফোর্থ কোর্সে 1 এ যেটা থাকছে, জেনারিক ইলেকটিভ যেটা, ওটার জন্য বইপত্র কম অ্যাভেলেবেল। একবার বাজারে যাও, গিয়ে জিজ্ঞেস করো যে পেপার 1 এ কি কি বই রয়েছে। আমি এমনি ইন্ডিভিজুয়াল তো টেক্সট গুলো দিয়ে দেবো, এবং তার উপরে স্টাডি মেটেরিয়াল আমি এরকম প্রিন্টেড দিয়ে দেবো। কিন্তু বাজারে জেনারিক ইলেকটিভ পেপার 1 এর উপর কোনো বই আছে কিনা আমি জানি না, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয় কোনো বই প্রকাশ করেনি। কিন্তু বাজারে কোনো বই আছে কিনা সেটা তোমাকে জানতে হবে, এটা কিন্তু আমি জানি না। স্যার বলছি স্যার বলছি আমি যে সংস্কৃত আর ইতিহাস নিয়েছো, খুব ভালো। তাহলে সংস্কৃত ইতিহাস পরপর কন্টিনিউ হবে, আর ওখানে গিয়ে ইংরেজি আর বাংলা সঙ্গে সঙ্গে চলছে। তার সঙ্গে সঙ্গে গিয়ে ওই ফিফথ সেমিস্টারে গিয়ে আর একটা 3 নম্বর সাবজেক্ট চুজ করতে হবে, যেটা ওই দুটো সাবজেক্ট বাদে তুমি ধরা যাক পলিটিক্যাল সায়েন্স চুজ করলে, বাংলা চুজ করলে, ঠিক আছে? এমন সাবজেক্ট চুজ করো যেটা তুমি নিজে নিয়ন্ত্রণে রাখতে পারবে, যেটা তুমি আমরা ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স চুজ করেছি, তো ওটা চেঞ্জ করব। কোনো অসুবিধা নেই আবুল। স্যার আমি বলছিলাম যে আমি বাংলার এডুকেশন, কোনো অসুবিধা হবে না তো? না, অসুবিধা হবে না। আর রুবিনা কি বলছো, বাংলার এডুকেশন চুজ করেছো? স্যার ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, ওটা তো আবুল বললে, ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, বুঝতে পেরেছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, বাংলার এডুকেশন। এই এক সেকেন্ড, আবুল হোসেন ইংলিশ জেনারিক ইলেকটিভ, তাই তো? মানে ইংলিশ কোর কোর্স, মানে মাদার ডিসিপ্লিনে ইংলিশ, তার সঙ্গে সঙ্গে তোমাকে আবার কিন্তু ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করতে হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, আমি আসছি। অনিমেষ দাঁড়াও, 1 মিনিট। যাতে একটু কনফিউশন হচ্ছে, তাহলে একটু ব্যাপারটা বলে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ধরা যাক এমন কেউ আছে যারা এই মাদার ডিসিপ্লিনে, এই দুটো মাদার ডিসিপ্লিনে বেঙ্গলি বা ইংলিশ, আমি ইংলিশটা বলিনি, বেঙ্গলি বা ইংলিশ কেউ চুজ করেছো, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই বেঙ্গলি বা ইংলিশটা কোর কোর্সেও, তাদেরকে ল্যাঙ্গুয়েজ কোর কোর্সেও পড়তে হচ্ছে।
অর্থাৎ তাদের বেঙ্গলি বা ইংলিশের কিন্তু ফাউন্ডেশনটা রীতিমতো স্ট্রং না হলে, কারণ কত নম্বর তোমাদের কিন্তু 12টা পেপার থাকবে এই মাদার ডিসিপ্লিনে, 12টা পেপারের মধ্যে 6টা পেপার ইংলিশ আর 6টা পেপার বেঙ্গলি। যদি কেউ মানে বেঙ্গলি বা ইংলিশ মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে চুজ করো মাদার ডিসিপ্লিন হিসেবে, তাহলে 6টা পেপার এইখানে দিতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এইখানে 2টো করে পেপার, একটা L11 আর একটা L21। ফলে রীতিমতো যদি সেই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের উপরে দখল না থাকে তাহলে কিন্তু বেঙ্গলি বা ইংলিশ মাদার ডিসিপ্লিন হিসেবে তখনই চুজ করবে। বেঙ্গলি তো চুজ করতেই পারো, কিন্তু আমি দেখেছি ইংলিশ অনেকেই চুজ করে, হয়তো আমাকে দেখে বা স্যারকে দেখে বা অন্য অনেক ক্ষেত্রে তার মনে হচ্ছে ইংরেজি পড়াটা দরকার, কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে এখানে মার্কসটা বিপুলভাবে অনেকের কমে যায়, অনেকেই সাপ্লিমেন্টারি খেতে থাকে। সিবিসিএস তো ফেল কিছু নেই, একটু পরেই বলবো। সিবিসিএস এ ফেলের কোনো কনসেপ্ট নেই। তুমি যদি ফর্ম ফিল আপ করো তুমি পরবর্তীকালে সেমিস্টারে উঠে যাবে, এবং তুমি ধরো যে ফার্স্ট সেমিস্টারে কোনো কিছু একটা সাবজেক্টে ফেল করলে সেটা তুমি আবার থার্ড সেমিস্টারে দিতে পারবে, থার্ড সেমিস্টারে কিছুতে ফেল করলে আবার দিতে পারবে ফিফথ সেমিস্টার। কিন্তু যেটা ঘটে সেটা হচ্ছে ফেল করার সাবজেক্ট বাড়তে 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 তার পিছনে একটা বিরাট বড় বোঝা চেপে যায়। সিবিসিএস এর নিয়ম অনুযায়ী কোনো একটা সেমিস্টারে যদি তুমি ফেল করো, সেটা যৌগিক সংখ্যা যদি হয় বা মৌলিক সংখ্যা যদি হয়, অড এবং ইভেন সেমিস্টার আমরা বলি, তাহলে সেই যৌগিক বা মৌলিক সংখ্যার পরবর্তীকালে সেমিস্টার যখন আসবে তখন তুমি সেই সেমিস্টারের পেপারটা আবার দিতে পারবে। কঠিন হবে যদি ইংলিশ জেনারিক ইলেকটিভ বা মাদার ডিসিপ্লিনে নাও তাহলে ইট উইল বি ডিফিকাল্ট। কারণ আমি যদি সিলেবাস ধরে আলোচনা করি, এমন মাথায় রেখো, মানে আমি একটু কথাটা বলে নিই, তারপরে তোমাদের সবার প্রশ্নের উত্তর দেবো। জাস্ট আমাকে একটু শুনে নাও, তারপরে আমি আবার আসছি। এক সেকেন্ড দাঁড়াও, আমি সিলেবাসটা একবার খুলে নিই। জাস্ট এই যে বিএ পাস কোর্সের ইংলিশ, দেখো আগে কি ছিল, আগে বিএ পাস কোর্সের ইংলিশ অনেক ইজি ছিল। কেন ইজি ছিল? কারণ সেখানে সিলেবাসটা ঠিক করতাম এখানকার লোকাল বডি ঠিক করতে, বর্ধমান বিশ্ববিদ্যালয়। এখন সিলেবাস ঠিক করে দিল্লি, এই পুরো সিলেবাসটি দিল্লি ঠিক করে বানিয়েছে সিবিসিএস এ। এবার এর ফলে যেটা হচ্ছে মাদার ডিসিপ্লিন কিন্তু অত্যন্ত টাফ হয়ে গেছে। মানে এই সেমিস্টার 1 এ হয়তো শেক্সপিয়ার বা ওয়ার্ডসওয়ার্থ বা কিটস বা আওয়েনের কবিতা থাকবে, সামনে নেবে অনেক ক্ষেত্রে, কিন্তু সেমিস্টার 3 থেকে অত্যন্ত কঠিন সিলেবাস, ম্যাসকিউলিনিটি, ফেমিনিটি, পেট্রিয়ার্কি, পুরুষতন্ত্রের কনসেপ্ট, এগুলো পুরোটাই থিওরিটিক্যাল কনসেপ্ট, কন্টেম্পোরারি ইন্ডিয়া উইমেন এন্ড এম্পাওয়ারমেন্টের উপরে, যার উপরে কোনো বই বাজারে অ্যাভেলেবেল নয়। অনেক ক্ষেত্রেই এক একটা টেক্সটের দামই 5,000 টাকা, আলাদা করে আমি কিনে সেটা স্ক্যান করে তোমাদেরকে দিই। এর ফলে ন্যাচারালি তোমাদের অত টাকা লাগবে না, কিন্তু মুশকিল হয়ে যাবে যদি ইংলিশ ডিসিপ্লিনে চুজ করো। কারণ খাতাটা তো আমরা দেখবো না, অফলাইনে পরীক্ষা হবে, অনেকেই ফেল করে। মানে আমার দেখা জেনারিক ইলেকটিভ যদি ইংলিশ 30 জন নেয় 10 জন পাস করে, খুব কম লোক নেয়, সবাই নেয় না। হ্যাঁ স্যার, বলছি যে ইংলিশ ডিসিপ্লিনে যদি ইংলিশ মানে যদি আমি ডিসিপ্লিন সাবজেক্ট হিসেবে রাখি, আমি চেঞ্জ করতে পারবো? ওটা চেঞ্জ করতে পারবে যদি যারা যারা ইংলিশ জেনারিক ইলেকটিভ এখন অব্দি রেখেছো পাল্টে নাও, পরবর্তীকালে সমস্যায় পড়তে পারো। এরকম সমস্যা আমি অনেকের দেখেছি, তাই নিজেদের দাদা হিসেবেই বলে রাখছি। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার্স, তুমি এই টোটাল 1700 নম্বরের পরীক্ষার মধ্যে কত পেয়েছো ম্যাটার করে। যে কোনো এসএসসির এক্সামিনেশনে একাডেমিক স্কোর দেখা হয়, অনার্সে এই 1700-র মধ্যে কত পেয়েছে, তাহলে সেখানে 20 নাম্বার রয়েছে ধরা যাক এসএসসিতে, বা 10 নাম্বার রয়েছে গ্র্যাজুয়েশনের জন্য, তাহলে 1700-র মধ্যে যদি এত হয় তাহলে 10-এর মধ্যে কত হবে, এরকম গ্রেড পয়েন্টে ওরা ওই নিয়োগ করে। কোন সাবজেক্টগুলো নিলে ভালো হয়? কি বলছো? এইটা তো খুব ডিফিকাল্ট প্রশ্ন। এই ডিফিকাল্ট প্রশ্নের উত্তর দেওয়া খুব মুশকিল। কোন দুটো সাবজেক্ট নিয়ে ভালো হয়, তোমাদের যেটা মানে দখলের জায়গা। এবার ইংরেজি সত্যি অনেকে দখলের জায়গা থাকতে পারে, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে যেভাবে ইংরেজি পড়ানো হয় ক্লাস 12 অবধি, যারা ইংলিশ অনার্স নিয়েছে তাদের তো অন্য কথা, তারা ইংলিশ অনার্সই নিয়ে পড়ছে। কিন্তু আমি বলি যারা পাশে, তাদের অতটা ইংরেজি দখলে সত্যি নেই বলে হয়তো ইংলিশ অনার্স নাওনি, কিন্তু হয়তো ইংরেজি ভালোবাসো বলে ইংরেজি নিয়ে পড়তে চেষ্টা করছো। মুশকিলটা হয়ে যায় যে সিলেবাস করে দিয়েছে এবং যে ধরনের কোয়েশ্চেন আসছে, এই যে একাডেমিক রাইটিং এন্ড কম্পোজিশন, কোনো স্টাডি মেটেরিয়াল পাবে না বাজারে। এই আমি মোটামুটি প্রোভাইড করবো বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে, কিন্তু মানে সেটা মানে অনেক ক্ষেত্রেই পরীক্ষায় তার বাইরে কোয়েশ্চেন পড়বে। এই L1 এবং L2 যে সিলেবাস দেখবে, এরপরে L2 তে মানে
ল্যাঙ্গুয়েজ এন্ড ইমোশন, হাইপারবল, প্যাথেটিক ফ্যালাসি, আইরনি, আন্ডারস্টেটমেন্ট যেগুলো রয়েছে সেগুলো আমরা পড়ছি মানে অনার্সের লেভেলে। এই যে অ্যাম্বিগুইটি, এটা এমফিলের লেভেলের কোয়েশ্চেন। এবার এইগুলো মানে দিল্লি থেকে বেসিক্যালি চাপিয়ে দিয়েছে। ফলে ল্যাঙ্গুয়েজ যদি মাদার ডিসিপ্লিন নাও, জেনারিক ইলেকটিভ মানে সরি, যদি মাদার ডিসিপ্লিন হিসেবে ইংলিশ বা বেঙ্গলি চুজ করো, মানে বেঙ্গলি তো তুমি পারবে, যদি ইংলিশ চুজ করো মাথায় রেখো তুমি ইংলিশের রীতিমতো দক্ষ। এইরকম ভাবেই কবি চুজ করবে, নাহলে কিন্তু যেটা ঘটবে পরপর পরীক্ষায় সাপ্লিমেন্টারি আসবে। যে সেমিস্টার 1 এ সাপ্লিমেন্টারি হলো, হ্যালো স্যার, দিলাম। হ্যাঁ বলো। বলছি যে বাংলা অনার্স নিয়েছে তো ইংলিশ পড়তে পারবে না, মানে নিতে পাবে না? যদি বাংলা অনার্স নাও, যদি বাংলা অনার্স নাও, হ্যাঁ হ্যাঁ L1 এ তো পড়তে পারবে না। L1 তো কেবলমাত্র পাস কোর্সের স্টুডেন্টদের জন্য। কিসে নিতে পারবে? জেনারিক ইলেকটিভে নিতে পারবে। হ্যাঁ, মানে ইংলিশ নিতে পারবো, ইংলিশ জেনারিক ইলেকটিভে নিতে পারবে, কিন্তু ঠিক আছে। সেখানেও আমি আবার বলে দেবো তখনই নেবে যদি রীতিমতো ইংলিশে দক্ষ হও। নাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে ফালতু ফালতু জেনারিক ইলেকটিভের নাম্বারটা কমবে, অন্য কোনো সাবজেক্ট নিলে নাম্বারটা বাড়বে। মাথায় রেখো স্যার এখন চেঞ্জ করা যাবে, স্যার এখন চেঞ্জ করা যাবে, চেঞ্জ করে যাবে, চেঞ্জ করে যাবে। মাথায় রেখো স্যার তাহলে না নিলেও চলবে তো ইংলিশ অনার্সের ক্ষেত্রে? অনার্সের ক্ষেত্রে জেনারিক ইলেকটিভে ইংলিশ না নিলেও চলবে, অবশ্যই না নিলে চলবে, কিন্তু বাধ্যতামূলক L1 এ। L1 দেখো ভালো করে, আমি তোমাদেরকে আরেকটু ভালো করে ক্লিয়ার করে দিই ব্যাপারটা। তোমরা হয়তো পরে অনেকে জয়েন করেছো বলে বুঝতে পারছো না, আমি একটু লিখে দিয়ে ক্লিয়ার করে দিই বিষয়টা, তাতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অনেকে হ্যাঁ দাঁড়াও বলছি, পরপর বলছি বাবা, কোনো টেনশন নেই, সবার উত্তর দেবো। আচ্ছা, L1 এই যে ল্যাঙ্গুয়েজ 1 এই যে কোর্সটা, এটা কাদের জন্য? এটা সমস্ত জেনারেল বা মানে জেনারেল মানে পাস কোর্স ছাত্রছাত্রীদের জন্য, COURAC BA পাস কোর্সদের জন্য। এখানে BSc পাস কোর্স L1 পড়বে না, এখানে BA অনার্স L1 পড়বে না, কখনোই পড়বে না। বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে এবার শোনো, এবার বেশ বেশ আমি আগে বলবি তারপরে তোমার কথা শুনবো, ঠিক আছে? এবার শোনো, এবার হচ্ছে মাদার ডিসিপ্লিনের প্রশ্ন। এই মাদার ডিসিপ্লিনটা কাদের কাদের আছে? যারা BA পাস কোর্স তাদের ক্ষেত্রে মাদার ডিসিপ্লিন। BA পাস কোর্সের ক্ষেত্রে এটার নাম হচ্ছে কোর কোর্স। এই কোর কোর্সে তোমরা যদি ইংরেজি নাও, যে ইংরেজি পড়বে সেই ইংরেজিটাই যারা অনার্স, ধরো কেউ বাংলা অনার্সে পড়ছে বা কেউ কেউ ইতিহাস অনার্সে পড়ছে, তারা এটাকে জেনারিক ইলেকটিভ হিসেবে পড়ছে। এর নামটা খালি বদলে গেছে পেপারে। এই মাদার ডিসিপ্লিনের জায়গাতে তুমি ইংরাজি রাখতেই পারো, বা যারা অনার্স নিচ্ছ কোনো একটা সাবজেক্টে তারা ইংরাজি রাখতে পারো, এই ইংরাজিটা L1টা নয়। কিন্তু মাথায় রাখবে তুমি তখনই রাখবে যদি এই ইংলিশের উপরে তোমার দক্ষতা রীতিমতো ভালো হয়। অবশ্যই রাখবে যদি দক্ষতা ভালো হয়, কারণ যদি অনলাইনে পরীক্ষাও তো আমি বলতাম অবশ্যই না, কারণ আমরা তো আছি, কিন্তু তোমাদের সময় অফলাইনে এক্সামিনেশন হওয়ার সম্ভাবনা খুব বেশি। ভ্যাকসিনেশন হয়ে গেছে, হয়তো কলেজ খুলে দেবে খুব বেশি দেরি হলে ডিসেম্বর জানুয়ারি, তখন কিন্তু এই পুরো মাদার ডিসিপ্লিনটাকে ক্যারি করতে হবে। এবং আমার ব্যক্তিগত টিচার হিসেবে অভিজ্ঞতা, যারা জেনারিক ইলেকটিভ ইংরাজি নেয় তাদের মধ্যে 1/3 পাস করে, বাকি মানুষজন ফেল করে। L1 তো প্রায় মাত্র 800 জনের মধ্যে 200 জনের মতো পাস করে, মানে এদেরকে তোমাকে পাস করাতেই হবে। মানে আমি তো মানে এদেরকে পাস করানোর জন্য পুরো এফর্টটা দিই, মানে পুরো অনেককে ইন্টারনাল একটা বিরাট অংশ নাম্বার দিই, ওই 60 নম্বর গিয়ে পাস করতে পারে না, যে পরীক্ষাটা বাইরে দিতে হয়। স্যার আমি সংস্কৃত আর হিস্টোরি নিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ফাইন। এবার শোনো, এবার আসছি যারা অনার্সে, বাংলা অনার্স, তারা ইংরেজি জেনারিক ইলেকটিভ নিয়েছে। এবার আমি শেষ করে নিই, তারপরে নেবো সব প্রশ্ন। অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হচ্ছে যে জেনারিক ইলেকটিভে তুমি ধরো যে 5 গ্রেড পেলে বা 4 গ্রেড পেলে, পাস করে গেলে, কম গ্রেড পেলে, তাহলে প্রবলেমটা কি? দরজা খুলবো 1 সেকেন্ড, না আমি আসছি 1 সেকেন্ড। যাও অসুবিধাটা কোথায়?
অসুবিধাটা হচ্ছে এই যে জেনারিক ইলেকটিভে আমি নিলাম, সেটাতে আমি কম নাম্বার পেলাম, 4 বা 5 গ্রেড পেলাম, যেখানে আমি যদি পলিটিক্যাল সায়েন্স বা হিস্ট্রি নিতে আমি বেশি গ্রেড পেতাম। এইখানেই মুশকিল। ওই জন্য আমি ইংলিশ অ্যাজ আ মাদার ডিসিপ্লিন বা জেনারিক ইলেকটিভ যেহেতু ডিফিকাল্ট করেছে, আগের থেকে অনেকটা ডিফিকাল্ট করেছে, তাই আমি নিতে বারণ করি। এবারে বলো কার প্রশ্ন আছে? এতটা কি কারোর কাছে ক্লিয়ার হলো? স্যার হ্যাঁ স্যার। বেশ বেশ বেশ, হ্যাঁ স্যার। এবার বলো। স্যার বলছি ইংলিশটা চেঞ্জ করা যাবে? আচ্ছা, এক মিনিট নেবো। আগে আবুল বলবে, তারপর অনিমেষ বলবে। আবুল বলো। আবুল হোসেন হ্যাঁ স্যার। বলো, কিছু বলবে? স্যার আমি মানে তাহলে পলিটিক্যাল সায়েন্স আর যদি ফিলোসফি রাখি তো সেটাই ঠিক হবে, কারণ ইংলিশে হ্যাঁ, সেটা তো ঠিক হবেই। আমি যেহেতু ইংলিশেরই টিচার, আমি মোটামুটি ইংলিশটা যেহেতু বুঝি, আমি মোটামুটি ইংলিশের জেনারিক ইলেকটিভের ব্যাপারে তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি যে ব্যাপারটা কি। এবার তারপরে যে সাবজেক্টে তোমাদের মোটামুটি সবচেয়ে বেশি দখল, সেটা তোমাদের মতো করে নেবে। মাথায় রেখো, যদি কেউ পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নাও, যদি কেউ ঠিক করো যে ডাব্লিউবিসিএস ক্র্যাক করবে বা ইউপিএসসি দেবে, অনেকেই আছে যে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য অ্যাসপায়ারেন্ট এখন থেকে রেডি হয়, তাদের সাবজেক্টগুলো লাগবে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি নিতে পারো, খুবই প্রশ্ন পড়ে এই দুটি সাবজেক্ট থেকে। ইকোনমিক্স নিতে পারো, অনেক ক্ষেত্রে প্রশ্ন পড়ে, কিন্তু ইকোনমিক্স আবার বলছি তখনই নেবে যখন ম্যাথমেটিক্সের দিকে দখল থাকবে। ইকোনমিক্স, জিওগ্রাফি মানে তুমি পাকামো করে নিতে যাবে না যদি না সেই সাবজেক্টের দখল না থাকে। পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো হচ্ছে এমন সাবজেক্ট যেগুলো পরবর্তীকালে তোমার যে কোনো এক্সামিনেশনে কাজে লাগবে। কারণ হিস্ট্রি থেকে প্রশ্ন পড়বেই যে কোনো এক্সামিনেশনে, যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে। ইন্ডিয়ান ফ্রিডম মুভমেন্ট থেকে সিন্ধু সভ্যতা থেকে তোমায় কোয়েশ্চেন করবেই। তোমার যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে কনস্টিটিউশন থেকেও প্রশ্ন পড়বে। সেজন্য হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স খুবই ফেভারিট সাবজেক্ট। এডুকেশনও ভালো সাবজেক্ট, খুবই ভালো সাবজেক্ট। এডুকেশন খুবই ভালো সাবজেক্ট হচ্ছে তোমার সংস্কৃত স্কোরিং সাবজেক্ট। আমি আসছি, বলো। স্যার বলছিলাম যে আমরা এইচএস এ যে ফিলোসফিটা পড়লাম কলেজেও সেই রকমই? না, অনেকটা বদলে যাবে। এখানে হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি অনেক ঢুকবে, লজিকের পোর্শনটা অনেকটা বাড়বে, এথিক্স অনেক বাড়বে। আমি ফিলোসফির টিচার নই, আমি ফিলোসফি অল্প বুঝি তাই বললাম। আমি যেটা তোমাদেরকে কিছুদিন বোঝাতে পারছি না সেটা একটু আমি বোঝাবার চেষ্টা করি, একটু ছবি আঁকি, ছবি এঁকে বোঝাবার চেষ্টা করি। ক্লাস 1 বা 2 যদি একতলা হয়, 2 যদি দোতলা হয়, এরকম করে যদি আমি একটা বড় বিল্ডিং তৈরি করি, যে বিল্ডিং এর একেবারে টপ লেভেলে যদি 11 এবং 12 ক্লাস থাকে, 11 এবং 12, এটা যদি 11 তলা আর 12 তলা হয়, তাহলে অনার্স কিন্তু 13 তলা, 14 তলা, 15 তলা নয়। অনার্স কিন্তু 30 তলা বা 35 তলা। মানে অনার্স বলতে আমি মানে জেনারেলি বিএ পাস কোর্স এবং অনার্স কোর্স, মানে পুরো ব্যাচেলর ডিগ্রি কোর্সটা কি বলতে গেছি। এখানে কিন্তু ম্যাচুরিটি লেভেল অনেক বেশি চাই, এখানে অনেক বেশি পড়তে হবে। তার জন্য কি করতে হবে সেটা আমি পরে বলছি। তার জন্য তোমাদের কিছু জীবনে কিছু রুটিনে চেঞ্জ করতে হবে। ওই বাড়িতে বসে খালি একটু মোবাইল দেখলাম, একটু বসে বসে হোয়াটসঅ্যাপ খুললাম, এইগুলো করলে চলবে না। লাইফে কিছু চেঞ্জ আনতে হবে। সেগুলো কি কি সেগুলো আমি বলছি পরে, সেগুলো তার জন্য আলাদা ক্লাস রয়েছে। কিন্তু মাথায় রেখো, এটা 13, 14, 15 তলা নয় বাবারা, কলেজ লেভেলটাই আলাদা। কারণ দিস ইজ ইওর লাস্ট এক্সামিনেশন, লাস্ট মানে কোনো একটা হায়ার এডুকেশনের শেষ, এরপরে ইউনিভার্সিটি আমাকে যায় না। এর ফলে তোমরা একদম ডাইরেক্টলি চাকরি বাকরি পরীক্ষার স্তরে চলে যাচ্ছ। ফলে সেই স্তরের জন্য নিজেকে প্রিপেয়ার করো। হ্যাঁ বলো। স্যার বলছি ইংরাজিটা না নিলেও হবে? সংস্কৃত নিতে হবে? হ্যাঁ হবে। এবার প্রত্যেকের প্রশ্ন করে তো মুশকিল, সংস্কৃত নিলে হবে, এ হলে হবে, যে কোনো সাবজেক্ট নিলেই হবে। L1 ইংলিশ কম্পালসারি, ওটা নিতেই হবে। আর L1 2 থার্ড সেমিস্টারে ইংলিশ কম্পালসারি, ওটা কেউ ডিনাই করতে পারবে না। বিএ পাস কোর্সের স্টুডেন্টরা, যারা বিএ পাস কোর্সের স্টুডেন্ট, তাদের ইংরেজি L1 এ পড়তে হবে। আমি পড়বো না বলতে হবে না, পড়তে হবেই। সংস্কৃত লিখতে হবে স্যার? হ্যাঁ হবে, কেন হবে না? আরে এটাই তো বলছি, কেন হবে না। যে কোনো সাবজেক্ট নিলেই হবে, কিন্তু তোমরা দেখে নাও সেই সাবজেক্টে তোমাদের দখল কতটা। বড় বলো, ক্লিয়ার কিনা? হ্যালো স্যার, বলো বলো। স্যার বলছি কি, হ্যালো স্যার, মৌসুমী বলবে, তারপরে জাকি বলবে। মৌসুমী বলো। স্যার বলছি কি
মানে ফার্স্ট সেমিস্টারে সংস্কৃত আর হিস্ট্রি আছে, তার সাথে বেশ। ইংলিশটা আর বাংলা পড়তে হবে না তো ফার্স্ট না, সেমিস্টারে? বাংলা তো এখানে পড়তে হচ্ছে না, বাংলা আবার সেকেন্ড সেমিস্টারে গিয়ে পড়তে হবে। ঠিক মানে আছে, ফার্স্ট সেমিস্টারে খালি ইংলিশটা থাকবে, তাই তো? ফার্স্ট সেমিস্টারে কম্পালসরি ইংলিশ থাকবে। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারে তো ডিসিপ্লিন 1 ডিসিপ্লিন 2 দুটো বাংলা ডিসিপ্লিন, কম্পালসরি ইংলিশ ইএনভিএস, এই হচ্ছে ফার্স্ট সেমিস্টার, এর বাইরে কিছু নেই। সেকেন্ড সেমিস্টারে আবার ওই দুটো ডিসিপ্লিন, তার সঙ্গে চেঞ্জ হচ্ছে বাংলা, গিয়ে এখানে হচ্ছে এইচএসসি কমিউনিকেটিভ ইংলিশ। এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারে শুধু বাংলা আছে আর এইখানে বাংলা। ইংলিশ থাকে। হ্যাঁ, মানে ফার্স্ট সেমিস্টারে ইংলিশ, সেকেন্ড সেমিস্টারে ওটারই বাংলা, থার্ড সেমিস্টারে আবার ইংলিশ, ফোর্থ সেমিস্টারে আবার বাংলা। এইখানেই ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ। মানে টোটাল 4টে হচ্ছে তো? টোটাল 4টে পেপার, ইচ ক্যারিং 75 মার্কস, সেমিস্টার 1 আর 3 যেটা অড সেমিস্টার, তাতে ইংরেজি, আর ইভেন সেমিস্টারে আসছে বাংলা। ইভেন মানে যেটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর এটা হচ্ছে তোমার মৌলিক সংখ্যা। স্যার সেকেন্ড সেমিস্টারে ইংলিশ থাকবে না? আরেকবার, সেকেন্ড সেমিস্টারে ইংলিশ থাকবে না? থাকবে না, না থাকবে না, সেটাই তো বললাম। সেকেন্ড সেমিস্টারে এখানে তুমি এখানে এইচএসসি অর দিয়ে কমিউনিকেটিভ ইংলিশ, এটা তুমি নাও নিতে পারো, এখানে বাংলা আছে, এটাতে বাংলা আছে। এটা একটা 50 নম্বরের ওএমআর শিটে পরীক্ষা, অনেকটা ইএনভিএস এর মতো। আর স্যার বেঙ্গলি থাকবে। সেকেন্ড সেমিস্টার থাকছে বাংলা, সেকেন্ড সেমিস্টারে ইংরেজি থাকছে না, যদি না তুমি মাদার ডিসিপ্লিনে ইংরেজি না নিয়ে থাকো। ঠিক আছে স্যার। পরিষ্কার? এর কি হ্যাঁ, স্যার। পরিষ্কার করে কেউ বলবে না? হ্যাঁ স্যার, ঠিক আছে। বলো, আরো কোনো প্রশ্ন থাকলে শুনে নি, তারপরে এগোবো ক্লাসে। আজকে তো অনেক কিছু কথা বলবো বলে ঠিক করেছিলাম, তোমাদের এত প্রশ্ন, সেগুলো দিয়ে নেওয়ার জন্য একটু আটকে গেলাম। বলো, আর কোনো প্রশ্ন থাকলে নিয়ে। স্যার আমি অনিমেষ, কি করব? হ্যাঁ সাজাদ বলো। স্যার আমি ইকোনমিক্সটা চেঞ্জ করব তো? যদি তুমি ইকোনমিক্স চেঞ্জ করতে চাও, যদি তোমার ইচ্ছে থাকে তুমি পরবর্তীকালে ইকোনমিক্স নিয়ে পড়বে, তাহলে ফাইন। যদি তোমার মনে হয় তুমি ডাব্লিউবিসিএস বসবে, ইকোনমিক্স নেবে, বা ব্যাংকিং সেক্টরের এক্সামিনেশনে বসতে চাও, তোমার ইকোনমিক্স লাগবে, নিতে পারো। কিন্তু উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স এর উপর বেস করে যদি ইকোনমিক্স নাও, ছবি হয়ে চলে আসবে, কারণ স্ট্যাটিস্টিক্স থাকবে, পরিসংখ্যান থাকবে, কঠিন লেভেলে ম্যাথমেটিক্স থাকবে। সেইটা সামলাতে পারলে তবে ইকোনমিক্স নেবে, নাহলে কিন্তু কেবলমাত্র বিএ পাস কোর্সে জেনারিক একটা সাবজেক্ট নিলাম, যেখানে বারবার আমি সাপ্লিমেন্টারি খাবো, সেটা নিয়ে তো কোনো লাভ নেই। এমন সাবজেক্ট নেবো যাতে স্কোরিং সাবজেক্ট, যাতে স্কোর উঠবে। পরিষ্কার? ঠিক আছে স্যার, ঠিক আছে। বেশ, স্যার বলছি কি আপনি এবার একটু একটা জিনিস দেখাই, যারা এবার এক সেকেন্ড রিল্যাক্স, আমি আছি। আচ্ছা, দেখো, বর্ধমান ইউনিভার্সিটির যেখানে জেনারেলের সিলেবাস গুলো পাওয়া যাবে, সেই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কমেন্ট সেকশনটা লিংক দিচ্ছি, আমি হোয়াটসঅ্যাপেও লিংকটা দিয়ে দেবো। ঠিক আছে, দেখো তোমরা ওটাই করেন স্যার একটু। কি বলছো বাবু? স্যার ওটাই করেন, লিংকটা দিতেন তাহলে একটু ভালো হবে, সুবিধা গুলো। লিংক দিয়ে দিচ্ছি। বারদোয়ান ইউনিভার্সিটি জেনারেল সিলেবাস বলে সার্চ করো, মানে এটা প্রত্যেকের জন্য বলছি। স্ট্রেট গিয়ে এই বিএ জেনারেলের সিলেবাসের দেখো, পৌঁছে গেছো। দেখো পরপর প্রচুর সিলেবাস রয়েছে। এটা কোথায় গেল? হ্যাঁ, পরপর প্রচুর সিলেবাস রয়েছে। এবার এই লিংকটা আমি তোমাদের কমেন্ট সেকশনে পোস্ট করলাম, তোমরা নিজেরা যাবে, গিয়ে দেখবে কোনগুলো, যেগুলোর পাশে সিবিসিএস লেখা আছে, বাকিগুলো পুরনো ওল্ড। তাহলে বিএ জেনারেল বেঙ্গলি আন্ডার সিবিসিএস, জেনারেল মানে এইটা তোমাদের। এবার তোমরা এটা খুললে এই জেনারেলের সিলেবাসটা বাংলার পাবে। কি কি রয়েছে? ডিসিপ্লিন 1-এ প্রবন্ধ সাহিত্য, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। ডিসিপ্লিন 2 আবার আদার দেন বেঙ্গলি, মানে এটা যদি তোমার মাদার ডিসিপ্লিন ধরে তুমি নিলে, ফর এক্সাম্পল সংস্কৃত বা পলিটিক্যাল সায়েন্স অন্য পড়তে হবে। আবার তোমাকে L1 তো পড়তেই হচ্ছে, এখানেই লেখা থাকবে কি কি পড়তে হবে। আবার তোমাদের সেমিস্টার 2-তে কি পড়তে হবে, যদি কেউ বাংলা নাও, প্রভাত কুমার এবং শরৎচন্দ্র। এইভাবে তোমাদের কাজ হবে ঠান্ডা মাথায় এই যে লিংকটা পোস্ট করলাম এখন কমেন্ট সেকশনে, ওটা সবাই খুলে নাও। খুললে প্রত্যেকের ব্রাউজারের হিস্ট্রিতে থাকবে, এরপরে পেয়ে যাবে। এই আমি এটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপেও। এখানে গিয়ে সিলেবাস গুলো দেখো। তারা যাক ইকোনমিক্সের ওল্ড সিবিসিএস এর সিলেবাসটা, ইকোনমিক্স সিবিসিএস জেনারেল খুললাম, খুলে দেখে নেবো ইকোনমিক্সে কি কি পড়তে হবে। মাইক্রো ইকোনমিক্স পড়তে হবে। ওরে বাবা, আমি ভালো বুঝি না, মানে ইউটিলিটি
কার্ভ কাকে বলে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড কাকে বলে, এগুলো আমাদেরকে পড়তে হবে। ফলে এই যারা যারা যে সাবজেক্ট চুজ করেছো সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সাবজেক্ট গুলো খুলে সিলেবাস গুলো দেখো যে তুমি সামলাতে পারবে কি পারবে না। এটা বাউন্সার না বাউন্সার নয়, ইনসুইঙ্গার ইয়র্কার না ইনসুইঙ্গার ইয়র্কার নয়, বলো বলো। সামিনা কিছু বলবে? সামিনা কিছু বলবে? না বললে তো তোমাকে মিউট করছি। হ্যাঁ, স্যার বলো। স্যার বলছি মানে এখন কোন প্রিন্সিপাল মানে কোর্স চেঞ্জ করা যাবে তো? হ্যাঁ করা যাবে, কিন্তু তাড়াতাড়ি করতে হবে, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? হুম। গিয়ে কলেজে বলতে হবে স্যার, ফর্ম ফিল আপে তাকে রেজিস্ট্রেশন হওয়ার আগে করে নাও। বলো। প্রিন্সিপাল বলেছে কলেজ খোলার পর চেঞ্জ করা হবে, এখন তো কোনো কিছু তাহলে চেঞ্জ তাই করা হবে, হবে তাহলে না। কলেজ খোলার পরে তাই হবে, কিন্তু কলেজ কবে খুলবে সেটা তো আমি জানি না, কলেজ খোলার পরে হয়তো হবে। এইটা একবার অফিসে গিয়ে জিজ্ঞেস করে নাও। আচ্ছা, অফিস কিন্তু করে finally- এতদিন তাহলে আমরা মানে ধরেন যেমন ইংলিশ ক্লাসটা আমরা বলছি চেঞ্জ করব, তো ইংলিশের বদলে আমি যদি অন্য কিছু নিতে চাই তো আমি সেই ক্লাসটাও কি অ্যাটেন্ড করবো এখন থেকে? হ্যাঁ এখন থেকে অ্যাটেন্ড করো, কোনো অসুবিধা হবে না। অ্যাটেন্ড করো, যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে তো কোনো ধরনের প্রবলেম হবে না। তাহলে তো তুমি মানে এখন থেকে যেটা ডিসাইড করে রাখছো সেই ক্লাসটা অ্যাটেন্ড করো। আর যেটা করবে ফাইনাল যখন ফর্ম ফিল আপের সময় সাবজেক্ট চেঞ্জ করা যায়। ফাইনাল ফর্ম ফিল আপের সময় যে সাবজেক্ট নিয়ে পড়েছো সেই সাবজেক্ট লিখবে। ফর্ম ফিল আপটা কখন হয়? তাহলে এক্সামিনেশন হবে জানুয়ারিতে, ফর্ম ফিল আপ হবে জানুয়ারিতে, এক্সামিনেশনের 10 দিন বা 20 দিন আগে। কিন্তু এখন থেকে তুমি মনে মনে ডিসাইড করে নাও তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে। কিন্তু একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে, একটা এক্সামিনেশনের ফর্ম ফিল আপ হয়ে গেল, মানে তারপরে স্যার, সাবজেক্ট চেঞ্জ করা যাবে না। আচ্ছা মানে এরকম কোনো ব্যাপার নাই তো যে তখন যদি আমি পল সায়েন্স নিতে চাই তাহলে তখন যদি বলে যে সাবজেক্ট অ্যাভেলেবেল না, নেওয়া হবে না, এরকম কোনো প্রবলেম হয়? এটা জেনারেলি হবার কথা নয়, কারণ মানে মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম অনুযায়ী মোটামুটি আনলিমিটেডই রাখা হয়েছে আমার যত ধারণা। তাও তোমরা যেটা করো, তোমাদেরকে যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো যে একবার অফিসে গিয়ে ফিজিক্যালি জিজ্ঞেস করে নাও, সেটা সব থেকে সুবিধা হবে যে আমি আমি কবে চেঞ্জ করতে পারবো। কারণ এই বিষয়টা তো আমি দেখি না আসলে, এই মানে আমরা তখন কেবলমাত্র পড়াবার বিষয়টাই দেখি, সাবজেক্টে চেঞ্জ করার বিষয়টা পুরোটাই অফিস দেখে, ফর্ম ফিল আপ অফিস দেখে। ওই জন্যই বলছি যারা সাবজেক্ট চেঞ্জ করতে চাও তারা ডাইরেক্টলি মানে সবাইকে তো 20 জনকে একসঙ্গে যেতে হবে না, একজন যাও নিজেদের মধ্যে ডিসকাস করে নেবে, দুজন যাও নিজেদের মধ্যে ডিসকাস করে নেবে, গিয়ে অফিসে গিয়ে জিজ্ঞেস করে নাও যে আমি কবে নাগাদ চেঞ্জ করতে পারবো স্যার। পরিষ্কার? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ বলো। ওটা কলেজে গিয়ে জিজ্ঞেস করবো তো? হ্যাঁ কলেজের অফিসে গিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে দোতলায়। ঠিক আছে। স্যার স্যার আপনি বেশ বলেন না বেশ। হ্যাঁ বলো মৌসুমী, বলো। স্যার একটু আগে বললেন যে মৌসুমী বলো। ব্যাংকিং এর এক্সামে খালি ইকোনমিক্স যারা সাবজেক্টটা নিয়েছে তারাই কি খালি বলতে পারবে, এমনি অন্য সাবজেক্ট বুঝতে পারবে? না সবাই বুঝতে পারবে। মানে কোনো এক্সামিনেশনে বসতে গেলে কারো কিছু লাগবে না, কিন্তু আমি বলেছি যে ব্যাংকিং এ বসতে চাও তাহলে ইকোনমিক্স নিয়ে বসলে তাদের সুবিধা হবে। একটা এক্সামিনেশনের নাম বলছি, দেখে নাও। WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেস এক্সামিনেশন। এখানে 20 নাম্বার প্রিলিমিনারিতে ইকোনমিক্স থাকে, আর মেইনসে যদি মেইনসে যাও 200 নাম্বারের একটা ইকোনমিক্স এবং পলিটির আলাদা পেপার থাকে এই WBCS এর মেইনসে। এটা ইকোনমিক্স নিয়ে না পড়লেও অনেকে দিতে পারে, সবাই দেয়, তাই আমরাও নিজেরা আলাদা করে পড়েছি, কিন্তু ইকোনমিক্স থাকলে এটা সুবিধা হয়, টেকনিক্যাল বিষয়গুলো জানতে হয় যারা পড়লে ভালো হবে। আর যারা IBPS এক্সামিনেশন দেবে, ইন্ডিয়ান ব্যাংকিং পার্সোনাল সার্ভিসেস এক্সামিনেশন IBPS, তাদের যে পেপার সেটা বেসিক্যালি ম্যাথামেটিক্স এবং তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্সের উপরে বিরাট বড় জোর থাকে। ওই জন্য ম্যাথামেটিক্স এবং ইকোনমিক্স যদি চেঞ্জ হয় তাহলে ব্যাংকিং এক্সামিনেশনের জন্য সুবিধা হয়। নাহলে এক্সামিনেশন তো যে কোনো গ্র্যাজুয়েট দিতে পারে, যে কোনো BA বা BSc পাস স্টুডেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন ভারতবর্ষে দিতে পারে, তার জন্য কোনো একটা সাবজেক্ট থাকতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ কয়েকটা পরীক্ষা রয়েছে, ধরা যাক জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেগুলো একেবারে টেকনিক্যাল, ধরা যাক নেভির পরীক্ষা বা ধরা যাক আমাদের এয়ার ফোর্সের পরীক্ষা, যেখানে BSc গ্র্যাজুয়েট নেয়,
বা উচ্চ মাধ্যমিকে সায়েন্স থাকতে হয়, সেটা তো অন্য। কিন্তু মোরাললেস সমস্ত পরীক্ষায় যে কোনো গ্র্যাজুয়েট যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েট দিতে পারে। ওই জন্যই আইবিপিএস এক্সামিনেশনে অনেক ক্ষেত্রে গেলে ইঞ্জিনিয়ার বা যারা কমার্স ডিসিপ্লিনে তারা সুবিধা পেয়ে যায়, কারণ তারা এই ম্যাথ এবং ইকোনমিক্সটা ভালো করে দেয়। তাই পরিষ্কার? স্যার হ্যালো স্যার, বলো বলো তাহলে ইকোনমিক্সটা থাকলে ভালো হবে। বলছো সাজাদ, বলো। স্যার ইকোনমিক্স থাকলে ভালো, কাজে লাগবে। থাকলে ভালো, কিন্তু মাথায় রেখো যদি সামলাতে পারো তাহলে ভালো, ঠিক আছে? যদি সামলাতে পারো চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে স্যার। হ্যাঁ, চেষ্টা করতে হবে। তো এই দুটো এক্সামিনেশনের জন্য ইকোনমিক্স কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমাকে জানতে হবে কনসেপ্টটা। কিন্তু মাথায় রেখো বিএতে ইকোনমিক্স কিন্তু আরেকটু ডিফিকাল্ট হয়। এখানে অনেক ক্ষেত্রে অনেক জেনারেল কোয়েশ্চেন করে, ব্যাংকিং এ ডিফিকাল্ট করে, কিন্তু ডাব্লিউবিসিএস এ তুমি মোটামুটি মানে ম্যাথমেটিক্স না জানলেও পারবে ইকোনমিক্সে, ঠিক আছে? কিন্তু মানে এই বিএতে কিন্তু ম্যাথমেটিক্স লাগে, ফলে এইটা ভেবে নেবে আর কি। আপনি যে হ্যালো বইটা স্যার। দেখালেন যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে ওটা? কোনটা কোনটা আপনি যেটা এখন দেখালেন না হাতে করে তখন? কোনটা দেখালাম বলো তো? এলনে স্যার, এলনেরটা, এলনের জন্য যেটা বলছি। এই লোনে যেটা না কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে না, লাইব্রেরি এখনো কেনেনি, এটা রিসেন্টলি হচ্ছে। এইটা তুমি একটা কাজ করো, এই যে এই দিস ওয়ান, বর্ধমানে যাও বা শিউড়িতে গিয়ে অর্ডার দাও। সুপ্রীতি ঘোষাল এবং সুমন নায়কের এডিট করা, বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশ করা অ্যাডভান্স ইংলিশ L1 হ্যান্ডবুক, L1 হ্যান্ডবুক বলে দিয়ে দেবে। লাইব্রেরিতে অনেক ক্ষেত্রে পাবে না, প্যান্ডেমিকের মাঝামাঝি সময় পাবলিশ করেছে, প্যান্ডেমিকের একটু আগে পাবলিশ করেছে এই বইটা। এই বইটা ভালো, কিন্তু এই বইটার মুশকিলটা হচ্ছে একটু ডিফিকাল্ট, মানে কষ্ট করে করে পড়তে হবে। আমি ক্লাসের মধ্যে সহজ করে পড়াবো, এবং আমি যেটা একটু দেখাবার চেষ্টা করছিলাম, আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। এই 32 পাতার স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো তোমাদের, এটা প্রিন্ট করবে, এটা প্রিন্ট করে পড়বে, আর কিছু লাগবে না। মানে হ্যাঁ স্যার, একদম হ্যালো স্যার। কোয়েশ্চেন আনসার ধরে ধরে দিয়েছি, এখান থেকে ধরে ধরে পড়াবো। এটা দিলে এখান থেকে মোটামুটি মোরাললেস কোয়েশ্চেন কমন পাবে। এটা 32 পেজের, আর আমি যে কোয়েশ্চেন গুলো করাবো, আমি গত 4 বছরের কোয়েশ্চেন বসে বসে করাবো, ক্লাসের মধ্যে বলে বলে প্র্যাকটিস করাবো, সেইগুলো আমার সঙ্গে সঙ্গে করতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। স্যার বলছি হ্যালো ওটা স্যার। বর্ধমানে পাওয়া যাবে? বর্ধমানে পাওয়া যাবে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেলস কাউন্টার, সেখানে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ে যাবে, রাজবাড়ি ক্যাম্পাসে যাবে, গিয়ে সেখানে পাবে। গোলাপবাগ বা রাজবাড়ি, গোলাপবাগ ক্যাম্পাসে যাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, সেখানে গিয়ে পাবে। স্যার স্যার বলছি বই না কিনলেও হবে তো? না কিনলেও মোটামুটি হবে, কিন্তু চেষ্টা করো একটা যে কোনো বই রাখার। আর আমার স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি, ওটাকে একটু প্রিন্ট আউট করার, ওটাকে প্রিন্ট আউট করতেই হবে। কিন্তু বই কিনলে ভালো, একটা বই তো থাকা উচিত। হ্যাঁ স্যার। স্যার বলছি আমার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, বলো। বলছি স্যার আমার মাদার যে ইংলিশটা নিয়েছে ওটা সিলেবাসটা একটু দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। এই হচ্ছে সিলেবাস, আমি সিলেবাসটা দিয়ে দেবো, মানে মানে তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এটা হচ্ছে বিএ পাস কোর্সের সিলেবাস। যে লিঙ্কটা দিলাম, দেখো দাঁড়াও, তোমাকে আমি একদম লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কমেন্ট সেকশনেই দিয়ে দিচ্ছি। কোথায় গেল? এই যে ইংলিশ জেনারেল সিবিসিএস, এইটা খুললে ইংলিশ পেয়ে যাবে। আরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেটা লিঙ্ক দিলাম, সেখানে যাও, গেলে সব কটা সিলেবাস দেখতে পাবে। তোমাদের একটু নিজেদেরকে তো মানে একটু তোমাদের তো আমার থেকে বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হওয়ার কথা, তার কারণ তোমরা তো আমার থেকে অনেক ছোট, তাহলে তোমরা তো আমাকে শিখিয়ে দেবে স্যার এই ওয়েবসাইটে যেতে হবে, ওই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। ফলে দেখো লিখে দিলাম ইংরেজি। হ্যাঁ স্যার, বেশ, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যেটাই যখন কিছু পাবে না, গুগলে একবার সার্চ করবে যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি বিএ ইংলিশ পাসকোর্স সিলেবাস, পেয়ে যাবে। আর না হলে তো আমাকে জিজ্ঞেস করবেন, বলে পরিষ্কার। স্যার বলছি এখানে বাজারে যদি কিনতে পারে তাহলে হবে না? হ্যাঁ, সুচন্দ্রা বলো। হ্যাঁ বলছি স্যার যে এখানে বাজারে কিনলে ওটা বইটা পাওয়া যাবে না? আই এম নট শিওর, আমি জানি না। একবার শিউড়িতে বা দুবরাজপুরে যেখানে থাকো একবার খোঁজ করো, আমি জানি না পাওয়া যাবে কিনা। বেশ, ঠিক আছে। কত দাম পড়বে? আমার ধারণা 150 টাকা বা 200 টাকা, 150 টাকা, 150 টাকা পড়বে। সেমিস্টার 1 আর সেমিস্টার 3 দুটোরই একসঙ্গে রয়েছে ইংলিশ,
এটা রাখো, কাছে দরকার। বেশ তারপর ঠিক তো আছে। আমরা মিলিয়ে নেব যাবো। কি বলছো? স্যার আপনি গ্রুপে, স্যার আপনি তো গ্রুপে ফটো তুলে পাঠিয়েছেন এই বইটা, একদম এই বইটারই গ্রুপে আমি ফটো তুলে পাঠিয়ে দিয়েছি। ওইটা দেখালে দেবে তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে। 150-এর মধ্যে দেবে তো? এই তো কঠিন প্রশ্ন, আমি কি মানে পুস্তক বিক্রেতা? আমি তো নই, তবে ওটা পারবো না বলতে। গোপাল তুমি জোকারের ছবি দিয়েছো, খুবই ভালো, বেশ। বেশ, আমি মোটামুটি এবার আমি কয়েকটা বেসিক জিনিস বলবো, ঠিক আছে? চলো, এখনো ক্লাস শেষ হয়নি, তোমরা ভেবো না এত সহজে আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি। তাহলে কি ঘটছে? যেটা ঘটছে, তোমাদের বিএ জেনারেল কোর্সে 1700 নাম্বারের টোটাল পরীক্ষা। তোমাদের কি কি ডিসিপ্লিন থাকছে? দুটো কোর ডিসিপ্লিন থাকছে, মাদার ডিসিপ্লিন, দুটো ল্যাঙ্গুয়েজ কোর কোর্স এলসিসি থাকছে। কোনগুলো? ইংলিশ আর বেঙ্গলি, L1, L11, L21, আবার L12, আবার L22। একটা পড়তে হচ্ছে ইংরেজিতে ফার্স্ট আর থার্ড সেমিস্টারে, আর বাংলা পড়তে হচ্ছে সেকেন্ড আর ফোর্থ সেমিস্টার। আর কি থাকছে? আর থাকছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ, যেটা পড়তে হচ্ছে কত নম্বর সেমিস্টারে? একেবারে পঞ্চম সেমিস্টারে, এই মাদার ডিসিপ্লিনের সঙ্গে রিলেটেড। আর কি পড়তে হচ্ছে? আর পড়তে হচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস। কি কি কোর্স পড়তে হচ্ছে? 4টে পেপার পড়তে হচ্ছে, শুরু হচ্ছে থার্ড সেমিস্টার থেকে একেবারে সিক্স সেমিস্টার, থার্ড ফোর্থ ফিফথ সিক্স। এবং এই দুটো যে কোর কোর্স মানে মাদার ডিসিপ্লিন, সেখান থেকে পড়তে হচ্ছে। আর অলরেডি বলেছি জেনারিক ইলেকটিভ পড়তে হচ্ছে, যেটা একটা থার্ড ডিসিপ্লিন আদার দ্যান দ্য মাদার ডিসিপ্লিন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোর কোর্স তোমাদেরকে নিতে হচ্ছে। তোমাদের মোট পরীক্ষা 1700 নাম্বারের, তার মধ্যে 1550 নাম্বার আসছি, তার মধ্যে 1550 নাম্বার মাদার ডিসিপ্লিন আর 150 নাম্বার এইসিসির উপরে। এইসিসি মানে ইএনভিএস এবং বাংলা অথবা ইংলিশ 50 নম্বর। কিন্তু মাথায় রেখো, এই যে এতগুলো পেপার, এই পেপারের মধ্যে 15 প্লাস 60, এই 15 করে করে প্রায় 340 নম্বর অ্যাটেন্ডেন্স এবং প্রজেক্টের উপরে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং অ্যাটেন্ডেন্সের উপরে। এই 340-এ কিন্তু খুব সহজেই 300 প্লাস স্কোর করা পসিবল, যদি একটু অ্যাটেন্টিভ থাকো, ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, যদি ঠিকঠাক মতো সুন্দর করে প্রজেক্ট জমা দাও। 1700-র মধ্যে 300 নাম্বার কিন্তু খুব সহজে উঠতে পারে। ফলে সচেতন হও এই বিষয়ে। আর ইএনভিএস এর রয়েছে 20 নাম্বারের প্রজেক্টটা, যেটা অলরেডি তোমাদেরকে বলেছি। তাহলে এখন অবধি তোমাদের এই পড়তে হচ্ছে। তোমাদের কোর কোর্সে, একেবারে কোর কোর্সে থাকছে 600 নাম্বার, 75 নাম্বারের 8টা পেপার। ল্যাঙ্গুয়েজ কোর কোর্সে বেঙ্গলি আর ইংলিশ মিলিয়ে থাকছে 300 নাম্বার, 4 × 75। ডিএসসি গুলো এটার সঙ্গে রিলেটেড থাকছে 300 নাম্বার, 75 × 4। জেনারিক ইলেকটিভে থাকছে 150 নম্বর, দুটো পেপার। আদার ডিসিপ্লিন, থার্ড ডিসিপ্লিন নিতে হচ্ছে। এসিসি তে নিতে হচ্ছে 200 নাম্বার, 50 × 4। এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, যেখানে ইএনভিএস আছে 100 নাম্বার আর 50 নাম্বার আছে কমিউনিকেটিভ ইংলিশ অথবা বাংলা, টোটাল 150 নাম্বার। কি বলছো? এগুলো লিখবো? এগুলো লিখতে হবে না, আমি এটা পুরোটা পাওয়ার পয়েন্টটা তোমাদেরকে যেটা আছে পুরোটা দিয়ে দেব, পুরো পাওয়ার পয়েন্টটা পিডিএফ করে দিয়ে দেব। বলো। স্যার আমার কিছু বলার, বলো। বলছি স্যার অ্যাটেন্ডেন্সে যে 5 নাম্বারটা আছে অনলাইনে ক্লাসে কি সেটা ধরা হবে? ভালো প্রশ্ন। অনলাইনের ক্লাসে প্রত্যেককে 5-এ 5 দেয়া হয়, এটাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নির্দেশ। এর ফলে অনলাইনের ক্লাসে ধরা হয় না, অফলাইনের ক্লাসে ধরা হবে। কিন্তু চেষ্টা করো ক্লাস অ্যাটেন্ড করতে। অফলাইনের ক্লাসে কিরকম অ্যাটেন্ডেন্স অনুযায়ী পার্সেন্টেজ দেওয়া হয়? 50-এর ওপরে 50 বাট বিলো 62 2 নাম্বার পাবে 5-এ, 50-এর তলায় হলে ফেল। 60 and above below 75 3, 75 above but below 90 4,
আর 90 এন্ড অ্যাবাভ 5। এই হচ্ছে মোটামুটি অ্যাটেন্ডেন্সের নাম্বার। তোমাদের একটা ইন্টারনাল অ্যাসেসমেন্টের পরীক্ষা নেওয়া হবে, আগে ছিল দুটো, এখন একটা করে দেওয়া হয়েছে। সেই পরীক্ষাটা জেনারেলি মানে ধরো যাক এক্সামিনেশন জানুয়ারিতে, তোমাদের পরীক্ষা নেওয়া হলো ডিসেম্বর। পরীক্ষার 1 মাস বা 3 সপ্তাহ আগে নেওয়া হয় এবং সেটা ওই 10 নম্বরের একটা প্রজেক্ট পেপার জমা নেওয়া হয়। সেটা তোমাদেরকে বলা হয় যে তোমরা এখানে জমা দাও, কলেজ খোলা থাকলে কলেজে জমা দাও, আর যদি অফলাইনে হয় যদি অনলাইনে হয় তাহলে ইমেলের মাধ্যমে জমা দিতে হয়। আমি ইমেল অ্যাড্রেস বলে দিই, জমা দেওয়ার আগে কি প্রশ্ন লিখতে হবে সেটাও বলে দিই। এবার চলে আসছি তোমাদের এই 60 নম্বরের পেপার কিসে কিসে বিভক্ত একবার বলে দিই। এই 60 যে কোনো 60 নম্বরের পেপার তোমাদের সমস্ত সিসি, সমস্ত ডিএসি, সমস্ত জি 60 নাম্বার আছে। তার মধ্যে 20 নাম্বার থাকে হচ্ছে একেবারে অবজেক্টিভ কোয়েশ্চেনে নাম্বার তোলার সব থেকে ভালো জায়গা। 10 দুগুণে 20, 10টা উত্তর দিতে হয়, 15টা কোয়েশ্চেন থাকে, ইচ ক্যারিং 2 মার্কস, 10 into 2 10 মার্কস থাকে। এক্সপ্লানেটরি কোয়েশ্চেন বা নোট বেসড কোয়েশ্চেন, নোটস মানে টিকা আকৃতিতে 6টা কোয়েশ্চেন থাকে 4 নাম্বারের। হ্যালো, আমি ক্লাসটা নিয়ে কল ব্যাক করছি, ঠিক আছে? আর 4টে প্রশ্ন লিখতে হয়, 4 5 20, 4 5 20। আর ব্রড কোয়েশ্চেন দুটোর আনসার লিখতে হয় 10 নম্বরের, 10 দুগুণে 20, 20 20 20 60। অনেকেই ব্রড কোয়েশ্চেন ঠিক মতো লেখার জন্য পাগলের মতো ছোট নাম্বার কম ওঠে, 10-এর মধ্যে অনেক জায়গাতেই 7 6-এর বেশি দেয় না। ফলে এই শর্ট কোয়েশ্চেনের দিকে মনোনিবেশ করো। এই 40-এ খুব সহজেই 25 থেকে 30 পাওয়া সম্ভব। এইটা গেল অফলাইন পরীক্ষার ক্ষেত্রে। যদি অনলাইন পরীক্ষা হয় স্যার তাহলে কি হবে? তাহলে এই শর্ট কোয়েশ্চেনটা থাকে না স্যার, উঠে যায়। তার বদলে 30 into 10 হয়ে যায়, 30 into 3 হয়, সরি 10 into 3 হয়ে যায়। মানে ব্রড কোয়েশ্চেন 3 10 30। আর এই 5 নম্বরের যে কোয়েশ্চেন 5 6 30, 6টা 5 নম্বরের কোয়েশ্চেন লিখতে হয়, 60 হয়ে যায়। কারণ শর্ট কোয়েশ্চেন থাকলে একে অপরের দেখে টোকার পসিবিলিটি বেড়ে যায়। সেই জন্য অনলাইন এক্সামিনেশনে শর্ট কোয়েশ্চেন থাকে না, অফলাইন এক্সামিনেশনে শর্ট কোয়েশ্চেন থাকে। তাহলে তোমরা অফলাইন এক্সামিনেশনের প্রিপারেশন নিলেই অনলাইন হবে, কারণ তোমাকে তো এখানে মানে 5 নম্বর এবং 10 নম্বরের কোয়েশ্চেন তৈরি করতেই হচ্ছে। ফলে তোমার কোনো অসুবিধা নেই যদি তুমি অনলাইনের জন্য, যদি তুমি অফলাইনের জন্য প্রিপারেশন নাও। তাহলে প্রিপারেশন নাও অফলাইনের দিকে তাকিয়ে। আমি এটা প্রত্যেকটা ব্যাচকেই বলি, আগের ব্যাচকেও বলেছিলাম, যদি অনলাইন হয় তাহলে ভালো, অসুবিধা নেই। পরিষ্কার কিনা? হ্যাঁ স্যার। এবার একটু বলে দিই যে যখন পরবর্তীকালে এসিসি পাবে, এসিসি গুলো কত নম্বরের পরীক্ষা হয়? 40 নম্বরের পরীক্ষা হয়, আর 10 নম্বর মানে ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়। এই 40-এর মধ্যে 10 10 20 থাকে ব্রড কোয়েশ্চেন, 20 নম্বরের কোয়েশ্চেন হয়। আর এক্সপ্লানেটরি কোয়েশ্চেন মানে 5 নম্বরের কোয়েশ্চেন থাকে, 5 দুগুণে 10, দুটো প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের। আর অবজেক্টিভ টাইপ 5টা উত্তর লিখতে হয় 2 নম্বরে। স্যার হ্যালো স্যার, ক্লাস শেষ হয়ে গেল নাকি? স্যার কথা হ্যালো স্যার। স্যার স্যার ক্লাস শেষ। স্যার আপনার আওয়াজ আসছে না। স্যার হ্যালো কথা স্যার, বলছি। আপনার আওয়াজ আসছে না।
স্যার তো নেই। স্যার নেই তো হ্যালো কি হ্যালো হয়েছে, আমার স্যার, ক্লাস করবো। হ্যালো স্যার। এ সাজাদ সাজাদ, তুমি ক্লাস করো জলদি। হ্যালো স্যার। হ্যালো স্যার, ক্লাস স্যার শেষ আমার নাকি? কেটে গিয়েছে নাকি? হ্যালো 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 স্যার, হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো স্যার, 1 2 3 4, হ্যালো। হ্যালো স্যার। স্যার কমিয়ে গেছে। স্যার কেন উঠিয়ে দিয়েছে স্যার কথাটা? স্যার স্যার বাথরুম গিয়েছে, এখন ক্লাস করা হবে না। তাহলে কি ক্লাস থেকে বেরিয়ে যাবো? হ্যাঁ বেরিয়ে যাও বেরিয়ে যাও। না না না, থাকো থাকো, ঠিক আসবে স্যার। হ্যাঁ, আমি 5 চলে মিনিট এসেছি, অপেক্ষা করো। আমি চলে এসেছি, কোনো চিন্তা নেই। স্যার আপনি কোথায় গেছিলেন? আমি তো চলে গেছিলাম বাবা ইন্টারনেটের জন্য। ইন্টারনেট ও স্যার, ঠিক আছে স্যার আপনাকে না দেখলে দিন খারাপ যায়। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ বেশ বেশ, তাহলে স্যার কি আপনার কথা ঘটনাটা খুব ভালো লাগে। বেশ বেশ, হ্যাঁ ভালো ভালো তো লাগবে, এনজয় করবে। ক্লাস করতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ক্লাস করতে ভালো লাগছে, এটা শুনে আমারও ভালো লাগছে। আমি অনার্ড, আমার ক্লাস করতে যদি ভালো লাগে আমি সত্যি খুশি। এবং তোমরা যদি আমার কথা মোটামুটি শোনো, কোনো ধরনের অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? তো বেশ, ঠিক আছে স্যার, বেশ বেশ। তাহলে যেটা আসছি, যেটা মানে বলতে বলতে কেটে গেল, সেটা হচ্ছে যে যদি অফলাইনে এসএসসি পরীক্ষা হয়, তাহলে এসএসসি পরীক্ষার মধ্যে এই শুধুমাত্র কেবলমাত্র 5 নম্বরের প্রশ্নই আসে। 5 × 8 40, আর না হলে এই প্যাটার্নে কোয়েশ্চেন আসে। মানে 10 নম্বরের দুটো, 10 দুগুণে 20, 5 নম্বরের কোয়েশ্চেন দুটো, 5 দুগুণে 10, আর শর্ট কোয়েশ্চেন 2 নম্বরের 5টা। এসএসসি তোমাদের একেবারে 3rd সেমিস্টারে পাবে, তার আগে নয়, ঠিক আছে? ফলে এখন চিন্তা করার কিছু নেই, এখন কেবলমাত্র এই 75 নম্বরের পেপার নিয়ে আর ইএনভিএস নিয়ে চিন্তা করো। ব্যাস, এই হচ্ছে মোটামুটি সিবিসিএস এর সিলেবাসের স্ট্রাকচার। কারুর কোথাও এইটার পুরোটা পিডিএফ এবং সিলেবাসের পিডিএফ, আর আর তার সঙ্গে সঙ্গে স্টাডি মেটেরিয়াল, এবং শুধু তাই নয়, গত 4-5 বছরের সমস্ত প্রশ্ন, এই দেখো আমি প্রশ্নগুলো তোমাদের জন্য একদম রেডি করে রেখেছি। 2020 সালের প্রশ্ন, এই যে এর আগে 2019 সালের প্রশ্ন, 2018 সালের প্রশ্ন, সবগুলো দিয়ে দেবো, নিজেরা প্র্যাকটিস গ্রুপে দিয়ে দেন স্যার, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে গ্রুপে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমরাও প্র্যাকটিস শুরু করো, আমিও নেক্সট ক্লাস থেকে এই বিষয়টা দিয়ে শুরু করব। আজকের ক্লাস মোটামুটি শেষ। তার আগে আমি জাস্ট কয়েকটা কথা তোমাদের জন্য একটু বলে দেবো। অনেকক্ষণ আছো আমি জানি, বোরিং লাগছে। হ্যাঁ বলো বলো। না স্যার বোরিং নেই, বোরিং আমাদের লাগছে। এক দুটো ক্লাস মিস হয়ে যায়, তো আপনি ক্লাসে কি কি বলবেন এটা কি করে আমরা জানবো? এটা আপনি কি আবার বলবেন? আমি তো এইটা এই যে রেকর্ড করছি, দেখতে পাচ্ছ রেক বলে আসছে, এই রেকর্ডটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, এবং এই ইউটিউবের যে লিংকটা আমি তোমাদের গ্রুপেও দিয়ে দেবো। হ্যাঁ আমি স্যার, সেই গ্রুপে দিয়ে কি দিবেন। বলেছি সেটা মিস হওয়ার কোনো আমার ক্ষেত্রে কোনো চান্স নেই। অন্যান্য অনেক স্যার তো ইউটিউবে দেন না, কিন্তু আমি প্রত্যেকটাই রেকর্ডেড ভিডিও ইউটিউবে দিয়ে দিই। স্যার ইউটিউবে দিয়ে দেবেন, ঠিক আছে? বেশ, এইবার একেবারে কয়েকটা তোমাদের উদ্দেশ্যে আমার একেবারে দাদা হিসেবে কয়েকটা আমি পরামর্শ দিচ্ছি। এইটা একটু মাথায় রেখো। 1 নম্বর কথা, যখন তোমরা কলেজে ভর্তি হয়েছো, মাথায় রেখো তোমাদের ম্যাচুরিটি লেভেল ধরে নেওয়া হচ্ছে অনেক বেশি। কারণ এর পরে তোমাদের কিন্তু যেতে হবে একেবারে ডাইরেক্টলি প্রফেশনাল সেক্টরে, যেখানে কিন্তু কোনো ধরনের ক্ষমা নেই, ঠিক আছে? দেয়ার ইজ নো অ্যাপোলজি, মানে কোনো ধরনের মানে মানুষজনকে ক্ষমা করার ব্যাপারে এটা খুব খারাপ পৃথিবী। হিন্দিতে কথা হচ্ছে জালিম দুনিয়া হ্যাঁ ইয়ে, সেই জালিম দুনিয়ার একেবারে দ্বার প্রান্তে তোমরা দাঁড়িয়ে আছো। আমি আমার প্রত্যেকটা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে বলি, এই জালিম দুনিয়া সামনে পৃথিবী, এইখানে তোমরা লাভ মারার জন্য রেডি আছো। এই কলেজ হচ্ছে লাস্ট হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন যেখান থেকে তোমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে। মানে এখন থেকে নিজেদেরকে প্রিপেয়ার করো। যদি প্রিপেয়ার না করো তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়বে।
এবার কিভাবে প্রিপেয়ার করবো স্যার, যেটা বিষয়, এটা আমি নেক্সট ক্লাসেও এইটা নিয়ে বলবো, কারণ এটা মানে 10 মিনিটের মধ্যে বলা সম্ভব নয়। মাথায় রেখো, যখন কম্পিটিটিভ এক্সামিনেশন দিতে যাবে পরবর্তীকালে, তোমার যে সাবজেক্টগুলো লাগবে, মানে তুমি এখন পড়ছো 2টো সাবজেক্ট, তোমাকে অ্যাটলিস্ট 10 থেকে 12টা সাবজেক্টে তোমার রীতিমতো দখল চাই। WBCS বা ইউপিএসসি বা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল বা IBPS, এই পরীক্ষাগুলোতে অ্যাপিয়ার করতে গেলে খুব ভালো করে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, খুব ভালো করে ফিজিক্যাল জিওগ্রাফি, অনেক পরীক্ষাতে খুব ভালো করে ইকোনমিক্স, খুব ভালো করে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধান অ্যান্ড পলিটি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং পলিটি, মানে বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সের যে বিষয়টা, তার সঙ্গে সঙ্গে রিজনিং ম্যাথমেটিক্সের পার্ট, তার সঙ্গে সঙ্গে বেসিক ইংলিশের গ্রামাটিক্যাল কোয়েশ্চেন্স, এবং তার সঙ্গে সঙ্গে কোনো একটা বিষয়ে প্রবন্ধ লেখার ক্ষমতা, প্রবন্ধ বাংলাতে বা ইংরেজিতে এই রিলেটেড কোয়েশ্চেন আসে। ফলে ভবিষ্যতের জন্য এবং অবশ্যই জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা লাগবেই তোমাদের ভবিষ্যতে। দেখো, আমি পাস অনার্স বলে এরকম কোনো ভাগ করি না, এরকম কোনো ভাগ হয় না। যেটা ঘটে সেটা হচ্ছে ভালো স্টুডেন্ট এবং খারাপ স্টুডেন্ট। তুমি যদি পাস কোর্সেও পাস করতে পারো, তুমি ডেফিনেটলি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ক্র্যাক করতে পারবে। এরকম বহু স্টুডেন্ট আছে যারা পাস কোর্সে পাস করে বহু কম্পিটিটিভ এক্সামিনেশনে ক্র্যাক করে। কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই তোমার চারপাশে যে ঘটনাগুলো ঘটছে এবং এই বিষয়গুলো সম্পর্কে জানা প্রয়োজন। ফলে যে হ্যাবিটটা চেঞ্জ করো সেটা হচ্ছে প্রত্যেক দিন নিউজ পেপার পড়া শুরু করো। চেষ্টা করো আইদার বাংলা বা একটা ইংরাজি নিউজ পেপার, তাহলে যখন 3 বছর বাদে বেরোবে দেখবে চারপাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ তুমি চারপাশে যে নিউজ, যে চারপাশে ঘটনাগুলো ঘটেছে গত 3 বছরে, তুমি সেগুলোর খবর রাখো না। কোন নিউজ পেপার পড়বো স্যার? আমি রেকমেন্ড করি দ্য হিন্দু, ইংরাজিতে যদি পড়তে পারো। স্যার ইংরেজি জানি না, কেমন করে পড়বো? পাশে একটা ডিকশনারি নিয়ে বসো, একদিন একটা করে রিপোর্ট পড়ো, 1 ঘন্টা দাও, একটা করে রিপোর্ট পড়ো। যে অজানা অচেনা ওয়ার্ড গুলো লাগছে, ডিকশনারি দেখো, এখন মোবাইলে ডিকশনারি অ্যাভেলেবেল, একটা ডায়েরি করো, সেই ডায়েরিতে লিখে ফেলো। আমি একটা দেখার চেষ্টা করছি। হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস অনেক সময় অনেক জায়গাতে অ্যাভেলেবেল হয় না, সিউড়িতে বা দুবরাজপুরে অ্যাভেলেবেল হয় না, কোনো অসুবিধা নেই। পুরোটাই হিন্দু নিউজ পেপারের ই সাপ্লিমেন্ট অ্যাভেলেবেল, হিন্দু ই পেপার। তুমি হিন্দু বলে সার্চ করবে, ই পেপার পেয়ে যাবে। এবার যে মুহূর্তে তুমি ই পেপারটা পাবে, দাও 1 মিনিট, হিন্দু এই যে ই পেপার, তুমি ধরা যাক চেষ্টা করো ওপিনিয়নে যাবে, গিয়ে এডিটোরিয়াল, একটা করে এডিটোরিয়াল পড়া। এই যে নিডলেস এসক্যালেশন অন দ্য লখিমপুর খেরি ভায়োলেন্স, তোমরা জানো যে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে একটা ভয়ঙ্কর ভায়োলেন্ট ইনসিডেন্ট ঘটেছে। এবার এই যে প্রত্যেক দিনের যে ঘটনা সম্পর্কে তোমার জ্ঞান বাড়ছে, এসক্যালেশন শব্দ তুমি জানো না। এসক্যালেশন মানে কি? এসক্যালেশন মানে যখন কোনো একটা ইনসিডেন্ট ইনক্রিজ করছে, তার ইন্টেন্সিটি, তার যে ক্ষমতা, তার যে ঘনীভূত হওয়ার ক্ষমতা, সেটা বাড়ছে, তাকে এসক্যালেশন বলে। তুমি টুক করে ডিকশনারিতে বার করলে, এসক্যালেশন শব্দটাকে সার্চ করলে, এসক্যালেশন দেখি জিনিসটা কি, আমি তো জানি না এসক্যালেশন ব্যাপারটা কি। এসক্যালেশন মিনিং পেলে, এসক্যালেশন মানে র্যাপিড ইনক্রিজ অর রাইজ, বেড়ে যাওয়া কোনো ঘটনার ইন্টেন্সিটিতে। পাশ থেকে ডায়েরিটা নিয়ে লিখে ফেললে, 1 মাস ডায়েরি মেনটেন করতে হবে, চ্যালেঞ্জ করে বলছি। তারপর থেকে যেটা ঘটবে সেটা হচ্ছে, যে ওয়ার্ড গুলো ডায়েরিতে লিখছো সেই ওয়ার্ড গুলো রিপিট হতে থাকবে, অনেক শব্দ চিনে যাবে। এটা যদি করতে পারো, পৃথিবীর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে যে ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন গুলো পড়ে, সেগুলোতে আটকাবে না, এবং কারেন্ট অ্যাফেয়ার্সও স্ট্রং হতে থাকবে। যে জিনিসগুলো জানো না সেগুলো জানতে আরম্ভ করবে, নিজেরও ভালো লাগবে, নিজের উপরে কনফিডেন্স বাড়বে। আমাদের গ্রামের, আমিও গ্রামের ছেলে, তোমাদের মতো আমিও গ্রামের ছেলে, আমি সিঙ্গুরে থাকি, তাহলে আমি জানি গ্রামের ছেলেদের কি কি কনফিডেন্সের অভাব হয়। আমি সেখান থেকে কিন্তু কলেজ সার্ভিস কমিশনে র্যাঙ্ক করেছি, আমি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মধ্যে 4th হয়েছিলাম নেট এক্সামিনেশনে ভারতবর্ষের মধ্যে। কিন্তু ফলে আমি জানি যে কি কি কনফিডেন্স ল্যাক করে। তুমি যদি নিজেদের হাতে দায়িত্ব না নিয়ে যদি সেই কনফিডেন্সের ল্যাকিংটাকে ঘোচাতে না পারো, তাহলে কেউ দায়িত্ব নেবে না, নিজেকেই নিতে হবে।
ফলে যে মমতাজ মার্চ অন ওয়েস্ট বেঙ্গল সিএমস উইন, এগুলো কোনো পলিটিক্যাল নিউজ নয়, এগুলো প্রত্যেকটাই হয়তো পলিটিক্যাল নিউজ, কিন্তু এইগুলোর মাধ্যমে তোমাদের জ্ঞান বাড়ছে। সো হিন্দু বা ইন্ডিয়ান এক্সপ্রেস বা যদি অ্যাভেলেবল টাইমস অফ ইন্ডিয়া, একটা নিউজ পেপার দিনে 1 ঘন্টা পড়ো, 2 ঘন্টা পড়ো, কি করো, একটা ডায়েরি মেনটেন করো। ডায়েরি একটা করে রিডিং অফ দ্য নিউজ পেপার এবং ডায়েরিতে সেই ওয়ার্ডটা টুকে রাখা। ইট উইল চেঞ্জ ইউর লাইফ। আমি বলছি তোমার জীবনটাকে চেঞ্জ করে দেবে। যদি 3 বছর করতে পারো, 1 বছর করতে পারো, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। ফলে রিডিং অ্যান্ড ডায়েরি এর সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো পদ্ধতি বলবো, যেটা পড়লে সেটা এর পরের কাছেও বলবো। একটু আয়নায় দাঁড়িয়ে, কারোর সামনে নয়, আয়নায় দাঁড়িয়ে নিজের মতো করে বলো, যা পড়লে তাই বলো। ধরো যে চারপাশে করোনা ভাইরাস প্যান্ডেমিক নিয়ে চলছে, করোনা ভাইরাস প্যান্ডেমিক নিয়ে তুমি 2টো সেন্টেন্স বলতে পারছো কিনা বাংলা এবং ইংরেজিতে, শুদ্ধ বাংলা এবং শুদ্ধ ইংরেজিতে, সেটা দেখো। যদি বলতে পারো, আমি তোমায় বলছি তোমার কোনোদিন কোনো ধরনের কাজের অভাব হবে না। ফলে এই জিনিসগুলো একটু করতে থাকো। রিডিং, রাইটিং, লিসেনিং, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর যদি টাইম পাও তাহলে অবশ্যই এখন ইউটিউব সবার জন্য অ্যাভেলেবেল। যে কোনো এনডিটিভি হতে পারে, রিপাবলিক হতে পারে, যে কোনো টিভি, যে কোনো প্রাইম টাইম ডিবেটটা একবার শোনো। খুব ইজি, কিচ্ছু ব্যাপার নয়। ইউটিউবটা খুলবে, এই যে আমি ইউটিউব খুলছি, গিয়ে এনডিটিভি ডিবেট ইন ইংলিশ। ডিবেট কেন শুনতে বলছি? ঝগড়াঝাটি স্যার খারাপ ব্যাপার। ডিবেট শুনলে যেটা ঘটে সেটা হচ্ছে যে একটা প্রশ্নের উত্তর কিভাবে আরেকজন দিচ্ছে, কেমন করে লজিকটা বিল্ড করছে, কেমন করে আর্গুমেন্টটা বিল্ড করছে, এটা জানতে পারবে। ফলে কয়েকটা ডিবেট, ধরো যে ডেমোক্রেসি ভার্সেস ইমার্জেন্সি। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ইমার্জেন্সি মানে যখন সরকার জোর করে ক্ষমতা দখল করে নেয়। ভারতবর্ষে ইমার্জেন্সি হয়েছিল, টুক করে একটু গুগল করে নিলেন ইমার্জেন্সি মানে কি, ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর সময় ইমার্জেন্সিতে কি হয়েছিল। এই যে আমার একটা বেসিক কিউরিওসিটি, মনের মধ্যে যদি আগ্রহ থাকে, আমার হাতে যদি মোবাইল থাকে এবং গুগল থাকে, আমি যদি মোটামুটি নিউজ পেপারটা পড়ি, আমার কিন্তু পৃথিবীটা চেঞ্জ হবে। ফলে এটা করো, তাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও অনেক বেশি তোমার দখলটা বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে তোমার জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সও বাড়বে। এটা তোমার পরবর্তীকালে কাজে লাগবে। Am I clear? Yes, sir. Very good. Thank you so much, sir. যেগুলো বললাম সেগুলো যদি ফলো করো তাহলে কিন্তু হাতে নাতে ফল পাবে। ঠিক আছে? অনেকের মনে হতে পারে যে স্যার আজে বাজে কথা বলছে, ঠিক মতো বলছে না। হ্যাঁ স্যার, না যদি ফলো করো তাহলে কিন্তু স্যার আজকে একটা আপনি বড় দাদার মতো স্যার সলিউশন দিলেন স্যার। তো ভালো কথা বলেন আপনি, আপনাকে বলবো যেগুলো বেকার হয়েছে স্যার। থ্যাংক ইউ, এত ভালো কথা বলেন আপনি। থ্যাংক ইউ। আমি আমার প্রত্যেকটা ক্লাসেই শুধুমাত্র কিন্তু সিলেবাস নিয়ে বলি না, আমি কিন্তু তোমাদেরকে বলি যে কেমন করে পরবর্তীকালে জীবনের জন্য প্রিপারেশন নেবে। আমি সবসময় বলি যে সিলেবাসের জন্য যে পড়াটা সেটা তো তুমি করে ফেলবে, কিন্তু মানে আমাদের শিক্ষা ব্যবস্থার যেটা মূল সমস্যা সেটা হচ্ছে আমাদের টিচাররা আমাদের ছাত্রছাত্রীদের পরবর্তীকালের সময়ের জন্য তৈরি করে না, যখন তারা বৃহৎ একটা পৃথিবীর দিকে যাবে, চাকরি বাকরির পৃথিবীর দিকে যাবে। তার জন্য প্রিপারেশন কোনোদিন স্কুলেও নেওয়া হয় না, কলেজেও নেওয়া হয় না। এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা। কারণ এর ফলে যেটা হয়, এরপরে তো আর কোনো এডুকেশনাল ইনস্টিটিউশন থাকে না। ছাত্রছাত্রীরা পাশ করে গেল, মাথার উপরে কোনো ছাদ নেই, এখানে কলেজ আছে, এরপরে মাথার উপরে কোনো ছাদ থাকবে না, আর কেউ বলারও কেউ থাকবে না। তখন একটা অদ্ভুত সমুদ্রে গিয়ে পড়ে। সেখানে যেতে সেই সমুদ্রে তুমি 3 বছর বাদে গিয়ে হাজির না হও, সেখানে যাতে সমুদ্রটাকে তুমি অন্তত চিনতে পারো। সমুদ্রতে গিয়ে তো পড়বেই, অন্তত সমুদ্রের এটা প্রশান্ত মহাসাগর না ভারত মহাসাগর সেটাকে যাতে বুঝতে পারো, সেটা আমি তোমাদেরকে এই 2 বছর একটু চেনাবার চেষ্টা করি। বেশ, চেঞ্জ করতে চাই, সেটা কি কলেজে গিয়ে করতে হবে? কলেজে গিয়েই করতে হবে। সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে কলেজে গিয়ে করতে হবে। একবার জেনে নাও যে কলেজে মানে 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 কলেজে গিয়ে যে কবে নাগাদ করতে হবে। হয়তো বলতে পারে যে কলেজ খুললে আসতে হবে, বা বলতে পারে যে ফর্ম ফিল আপের সময় হতে পারে, কিন্তু একবার কলেজে যাও, গিয়ে ব্যাপারটা জেনে নাও যে কি বলছে সেটা জেনে নাও। সবাইকে একসঙ্গে যেতে হবে না, 2-1 জন করে যাও, গিয়ে জেনে নিজেদের মধ্যে সার্কুলেট করে দাও। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বলো বলো স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। তাই বলছি স্যার, আমরা ধরেন যে মাস্টার ইংলিশ যেটা নিয়েছি, ঠিক আছে, মাস্টার বোর্ড হিসেবে যেটা নিয়েছি, তো ওর ইংলিশে ধরেন যে কোয়েশ্চেন গুলো একটু পড়াবে স্যার, একটু কোয়েশ্চেন বা ধরেন 19 যেগুলো হয়েছে ধরেন।
সেই এক্সাম মাস্টার গুলো ইংলিশের জেনারেল ইলেকটিভের আমি ওটা আসলে কোর্সটা পড়াই না বলে কোয়েশ্চেন গুলো আমার কাছে নেই, কিন্তু আমি যেটা করবো তোমাকে সেটা হচ্ছে তোমাকে মানে আমি মানে টেক্সট গুলো দিয়ে দেবো এবং কি কি প্রশ্ন পড়তে পারে সেটা আমি বলে দেবো তোমাকে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে স্যার। বেশ। হ্যালো স্যার, হ্যাঁ বলো সাজাদ। বলছি চেঞ্জ করতাম কিন্তু আপনার কথা শুনে আর চেঞ্জ করবো না। বেশ বেশ, চলো স্যার বলো স্যার বলো বলো হিরণ বলো। স্যার আপনার বোঝানোর টেকনিকটা সম্পূর্ণ আলাদা। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আমাদেরকে রুটিন দেবেন না? না আমি সপ্তাহে আমি রুটিন দেবো, দুটো ক্লাস নিচ্ছি জেনারেল ইলেকটিভ মানে L1 এ, একটা হচ্ছে তোমার মঙ্গলবারে আজকে নেব আর একটা শুক্রবারে, মঙ্গল শুক্র করে আমি নেব। আমি স্পেশাল ক্লাস কিছু এই টাইমটাই থাকবে তো? কি বলছো বাবু? সেই 11টা স্যার বলছি এই বলছি টাইমটাই 11টার সময় থাকবে তো? এই 11টার সময় মঙ্গল শুক্র, ঠিক আছে? দুদিন আমি ক্লাস নেব। 11টা থেকে আমার ক্লাস জেনারেলি অনেক সময় 2 ঘন্টা হয়, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একটু থাকো আমার সঙ্গে। পুরো রেকর্ডটা ঠিক আছে স্যার। রেকর্ডেড ভিডিও আমি তোমাদের কিন্তু তুলে দেবো, ঠিক আছে? ঠিক আছে। খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে পরিচয় করে। এখন খুবই ইয়াং তোমরা, জীবন গড়া এখন অনেক বাকি। অনেকেরই বয়স 18, অনেকের বয়স 19, অনেকের বয়স 17। মাথায় রেখো এই সময় পৃথিবীকে মুভ করানো যায়, ঠিক আছে? গোটা পৃথিবীকে নিজের দিকে আনা যায়। চেষ্টা করো যতটা সম্ভব নিজেকে নিজের মধ্যে স্কিল আনতে। স্কিল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন লাইফ। হ্যাঁ স্যার ওটা আপনি হেল্প করবেন আমাদের। হ্যাঁ আমি তো চেষ্টা করবো, আমার যতটা জ্ঞান, আমার যতটা ক্ষমতা আমি চেষ্টা করবো, ঠিক আছে? আর বাকিটা তোমার নিজের উপরে, সেটা ল্যাঙ্গুয়েজ স্কিল হতে পারে, কম্পিউটার স্কিল হতে পারে, যে কোনো ব্যাপারে স্কিল। তো সেইটাকে সেই দক্ষতাটা নিজেদের মধ্যে আনার চেষ্টা করো। দক্ষতা থাকলে চাকরি পেতে কোনো। হ্যাঁ স্যার। হ্যালো স্যার, আমার একটা কথা ছিল, বলবো? ললিতা বলো। স্যার বলছি যে আমি পাস কোর্সে জয়েন করেছি, বাট আমি পরবর্তীকালে কি ইংলিশে অনার্স নিতে পারি? হ্যাঁ, কিন্তু যদি অনার্সের সিট ফাঁকা থাকে, আমার ধারণা অনার্সের সিট ফাঁকা নেই, তুমি অ্যাপ্লাই করে রাখো, যদি ফাঁকা হয়ে যায় তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? যদি স্যার আমি তো হ্যাঁ বলো ললিতা। স্যার আমি ফার্স্ট আজকে ক্লাস করছি, যদিও আমি এই সম্বন্ধে মানে এই হেতমপুর কলেজ আমি এই সম্বন্ধে কিছু জানি না, সবকিছু এখানে আমার নতুন, তো তার জন্য একটু মানে নার্ভাস আছি। না নার্ভাস হওয়ার কিছু নেই, একদম নার্ভাস হও না। তুমি একটা সিম্পল কাজ করো, সেটা তুমি একদিন কলেজে এসো, কলেজ এখন রোজই খোলা থাকছে, কলেজে এসে তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে চাও, এটা তুমি এসে আমাদের মানে ইংলিশে না পুরোটাই ভর্তি হয়ে যাবে, আমার ধারণা ইংরেজি অনার্সে ভর্তি হয়ে যাবে। এসে তাও একবার জিজ্ঞেস করো স্যার। আচ্ছা এক সেকেন্ড, একটা কাজ করি, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই অফিসিয়াল রেকর্ডিংটা স্টপ করছি, তাহলে তোমাদের অনেক ধরনের